তোমাদের গত ক্লাসে একটা হোমওয়ার্ক দেওয়া ছিল। তো ওই হোমওয়ার্কটা আমি আজকে ক্লাসে শেষে করে দিব। আর আজকে আমাদের এই চ্যাপ্টারকে দুই ভাগে ভাগ করে নিয়েছি। তো সো দুই ভাগে ভাগ করে নেওয়ার কারণে আমাদের আজকের ক্লাসটা গত ক্লাসের মতো তো লেন্দি হবে না, এবং গত ক্লাসের মতো তো লেন্দি ক্লাস নেওয়া উচিত না। আজকে আমরা পড়বো রসায়ন এবং শক্তি। তোমাদের অনেকের কাছে মনে হইতে পারে যে ভাইয়া চ্যাপ্টারগুলো সিরিয়ালি নিলে মনে হয় ভালো হইতো। এটা কি কারো মনে হয়? আমাকে কেউ এখনো বলে নেই, কিন্তু অনেকের ধারণা হতে পারে চ্যাপ্টারগুলো সিরিয়ালি নিলে ভালো হইতো। তোমাদের দেখবা ওই ওয়েবসাইটের মধ্যে চ্যাপ্টারগুলো সিরিয়ালি সাজানো আছে, কিন্তু আমি কেন সিরিয়ালি নিচ্ছি না, কারণ সিরিয়ালি যদি নিতে হয় তাহলে তো ভাই শুরুতেই সেই ফুল সিলেবাসের জিনিসগুলো চলে আসে। তোমাদের মধ্যে এখন আবেগ অনেক বেশি, তোমাদের মধ্যে এখন আগ্রহ অনেক বেশি। তা আমি চাচ্ছি ওই আগ্রহ থাকতে থাকতে আমরা শর্ট সিলেবাসের বাইরের চ্যাপ্টারগুলো পড়ে আসি। তা না হলে তোমাকে যদি এখনই আমি সেই তৃতীয় অধ্যায় চতুর্থ অধ্যায় পড়াই, ওগুলো পড়ে আসছো, এসএসসি পরীক্ষা দিছো, এখন তোমার আর ভালো লাগবে না ওগুলো পড়তে। সো কিছু নতুন জিনিস শিখি, ভালো লাগবে হয়তো বা, যদি শেখার আগ্রহ থাকে। এই জন্য আমি ডিসাইড করছি যে সিরিয়ালি না নিয়ে আমরা সিরিয়ালে যাব, কিন্তু প্রথমে শর্ট সিলেবাসের বাইরের চ্যাপ্টারগুলো যাব। আর আজকে আমরা পড়বো রসায়ন এবং শক্তি। এই চ্যাপ্টার কত? বলো বলো বলো। অধ্যায় 8, তাই না? তোমাদের মধ্যে আবার একটা প্রবণতা আমি দেখছি, তোমরা আসলে অধ্যায়ের নামের থেকে অধ্যায়ের নাম্বারটা মনে রাখো ভালো। এই 8 অধ্যায় পারিস, এই 7 অধ্যায় পারিস। তো আমি তো এখন শিখতে ওই 9-10-এর ক্লাস নেই দেখে এখন আমি জানি কোন অধ্যায় কি আছে। কিন্তু আগে যখন স্টুডেন্টদেরকে বলতাম যে তোমরা এই টপিকটা কি পড়ছো, তখন ওরা বলতো হ্যাঁ ভাইয়া 2 অধ্যায় পড়ছি। মানে আমি তো বেসিক্যালি ইন্টারের পড়ার জন্য পড়াইতাম সারা জীবন ধরে, রিসেন্টলি হচ্ছে 9-10 পড়ানো শুরু করছে। তো তখন বলতো জি ভাই 7 অধ্যায় আছে, হ্যাঁ ভাই 9 অধ্যায় আছে। তো আমি তো ভাই পুরো আকাশ থেকে পড়তাম যে 9 অধ্যায় আছে, মানে 9 অধ্যায় কি আছে। এখন আমি জানি 9 অধ্যায় অম্লক্ষারক সাম্যাবস্থা আছে। তো রসায়ন এবং শক্তি মানে কেমিস্ট্রি অ্যান্ড এনার্জি, এর মধ্যে কি সম্পর্ক আছে? ভাই পুরো দুনিয়াটাই চলতেছে এই সম্পর্কের উপর ভিত্তি করে। ট্রাস্ট মি, এই দুনিয়াতে মোটামুটি যাই হচ্ছে এখন, যত যুদ্ধ হচ্ছে, যত চুক্তি হচ্ছে, তার ম্যাক্সিমাম হচ্ছে এই চ্যাপ্টারের উপর ভিত্তি করে বা এই টপিকের উপর ভিত্তি করে হচ্ছে। একটা উদাহরণ দিই, কিছুদিন আগে এই যে ইরান ইসরায়েল যে যুদ্ধ হইলো, সেখানে ইরান যে হরমুজ প্রণালী আটকায় দিল। আচ্ছা, হরমুজ প্রণালী আটকায় দেওয়ার উদ্দেশ্যটা কি বলতো? তোমাদের সম্ভবত ওয়ার্ল্ড পলিটিক্স নিয়ে ধারণা থাকা উচিত এই বয়সে এসে। এই যে আমাদের দেশে যে তেলের ক্রাইসিসটা হইলো, তেলের পাম্পগুলোতে তেল পাওয়া যাচ্ছিল না, দেখলা 2-3 কিলোমিটার ধরে সিরিয়াল থাকে। সো হরমুজ প্রণালী আটকায় দেওয়ার উদ্দেশ্য হচ্ছে ওইখান থেকে যেন অন্য যে কোনো হতেছে শিপ বলো বা তেলের কন্টেইনারগুলো যেন পাস করতে না পারে। দেখো তেলের দাম বেড়ে গেছে, সারা দুনিয়া অস্থির হয়ে গেছে। এখন তেল কি? এটা রাসায়নিক পদার্থ, এটাকে আমরা বলি হতেছে ফিউয়েল অথবা জীবাশ্ম জ্বালানি। সেখান থেকে পোড়ায় শক্তি উৎপন্ন হয়, এই শক্তি দিয়ে বিদ্যুৎ তৈরি হয়, এই শক্তি ইন্ডাস্ট্রিতে কাজে লাগে, এই শক্তি দিয়ে যানবাহন চলে, এই শক্তি দিয়ে প্লেন চলে। মানে ভাই পুরো দুনিয়াই চলতেছে এটার উপরে। কয়েকদিন বন্ধ ছিল, সারা দুনিয়া একেবারে তছনছ হয়ে গেছে। আমরা সেই কত হাজার মাইল দূরে একটা দেশ, ছোট্ট একটা দেশ, আমাদের দেশেই হতেছে দেখবা যে তেলের পাম্পগুলোতে মারামারি লেগে যায়। সো ও হরমুজ প্রণালী আটকাই দিল, আমাদের এখানে সলিম কলিম তেলের পাম্পে গিয়ে কে আগে যাবে কে পরে যাবে মারামারি লেগে গেছে। এত শক্তি এই ব্যাপারটার, মানে পুরো টপিকটার এত স্ট্রেংথ। তো আমরা এখানে কিছু বেসিক শিখবো। 3টা জিনিস, একটা হচ্ছে বন্ধন শক্তি, আন্তঃআণবিক শক্তি এবং অভ্যন্তরীণ শক্তি। একটা একটা নিয়ে আলোচনা করি। প্রথম আছে বন্ধন শক্তি, বন্ড এনার্জি। আচ্ছা, বন্ধন শক্তি বলতে কি বোঝায়? আমরা জানি অণুর মধ্যে পরমাণু থাকে, এটা তো সবাই জানে অণুর মধ্যে পরমাণু থাকে। এখন অণুর মধ্যে পরমাণুগুলো আসলে কি দিয়ে আটকে থাকে? আঠা দিয়ে আটকে থাকে? অবশ্যই না। আঠা কাইন্ড অফ আঠা, বাট সেখানে তো কোনো না কোনো বন্ধন থাকা লাগবে। তাহলে এই যে অণুর মধ্যে পরমাণুগুলো যে বন্ধনে আবদ্ধ থাকে, সেই শক্তিটাকে বলা হয় বন্ধন শক্তি। সব এটা লিখে নাও। বন্ধনে আবদ্ধ একটি পরমাণুর সাথে আরেকটা পরমাণুর যে আকর্ষণ বল। একটা উদাহরণ দিই, ধরো আমি একটা অণু চিন্তা করলাম, আমি অণুটা নিলাম হচ্ছে নাইট্রোজেন। তো নাইট্রোজেন একটা অণু, এই নাইট্রোজেন অণুর মধ্যে 2টা নাইট্রোজেন পরমাণু আছে। কি বললাম ভাই? নাইট্রোজেন একটা অণু, N2, এটা একটা অণু। এই অণুর মধ্যে 2টা পরমাণু আছে, যারা ইংলিশ ভার্সনে রাখছি নাইট্রোজেন একটা মলিকিউল। এখন এই মলিকিউলের মধ্যে 2টা অ্যাটম আছে। সেই 2টা অ্যাটম যে বন্ধনের মধ্যে বা যে বন্ধন দিয়ে আবদ্ধ থাকে, সেই বন্ধনকে বলা হয় বন্ধন শক্তি। যেমন 2টা নাইট্রোজেনের মাঝখানে কাছাকাছিরা কয়টা বন্ধন থাকে মনে আছে? 3টা বন্ধন থাকে। এখন এই বন্ধন শক্তির মান বেশি হইতে পারে ভাই, কমও হইতে পারে। আমি যদি নাইট্রোজেন না নিই, আমি আরেকটা অণু নেই, আমি চিন্তা করি অক্সিজেন, তার মধ্যে কিন্তু 2টা বন্ধন থাকে, কারণ অক্সিজেনই 2।
আমি যদি হাইড্রোজেন চিন্তা করি ওর মধ্যে একটা বন্ধন থাকে। আমি যেটা বোঝাতে চাচ্ছি, বন্ধন শক্তি কিন্তু একটা অণুর সাথে আরেকটা অণুর বন্ধন শক্তি হিসাব করা হয় না। একটা অণুর মধ্যে পরমাণু সমূহের মধ্যকার যে বন্ধন শক্তি, ওটাকে আমরা বন্ধন শক্তি বলি। সবাই কি বুঝতে পারছি? তাহলে বন্ধন শক্তি হচ্ছে বন্ধনে আবদ্ধ একটি পরমাণুর সাথে আরেকটা পরমাণুর যে আকর্ষণ বল। এটা বললেও হয়, একটা অণুতে পরমাণুগুলো যে বন্ধনে আবদ্ধ থাকে সেটাকে বন্ধন শক্তি বলে। ক্লিয়ার সবার কাছে এটুকু? এই ক্লাসে সবাই রেসপন্সিভ হইতে হবে। আমি এখানে একলা বকর বকর করলাম, তুমি আমারে পাত্তাই দিলাই না, এটা তো ভাই হইল না। আচ্ছা ঠিক আছে, সামি আলো আফরিন, থ্যাংক ইউ। তুমি দেখো, তোমরা আসলে মনে করো যে ভাইদের কাজটা অনেক সহজ। আমি জানি না সহজ কঠিন ওরা সাইডে রাখে। এই কাজটা কিন্তু একটু টেকনিক্যালি টাফ, সাইকোলজিক্যাল টাফ। কীরকম? অফলাইন ক্লাস হইলে আমি ওর দিকে একটু তাকাইলাম, ওর দিকে একটু তাকাইলাম, ওর একটু বকা দিলাম, ওর একটু ঝাড়ি মারলাম, মানে মজা আর কি, সবার মুখ দেখা যায়, কে বুঝলো কে বুঝলো না চেহারা দেখলেও বোঝা যায়, তাই না? অফলাইনে তো এটা হয়। তা আমাদের মতো অধম যারা আছে অনলাইনে পড়ায়, আমরা কি করি, সামনে একটা ক্যামেরা আছে আর একটা স্ক্রিন আছে, তো এই ক্যামেরার দিকে তাকাই কথা বলি, একলা কথা বলতে হয়, নিজের সাথে কথা বলতে হয়। লাইভ ক্লাসে তাও তো দু একজন রেসপন্স করে, যখন রেকর্ড ক্লাস করি তখন তো ভাই আরও সমস্যা, কেউ নাই কিছু নাই, আমি একলা নিজের সাথে নিজের কথা বলি। তবে এটার একটা সুবিধা হইতেছে, এখন আমি সেলফ টক করতে পারি। সেলফ টক বুঝো? নিজের সাথে নিজের কথা বলা, নিজেকে প্রশ্ন করা, নিজের সাথে নিজের জোকস মারা, নিজের মাঝে মধ্যে পচানো, এটা হয়। এটা এই ক্লাস নিতে নিতে অভ্যাস হয়ে গেছে, এবং আমার মনে হয় এটা সব মানুষেরই একটুখানি প্র্যাকটিস হওয়া উচিত, নিজের সাথে নিজের কথা বলা। মানে আমি এখানে একলা কথা বলতেছি, এখনো অনেক ক্লাস আছে 4 ঘন্টা 5 ঘন্টা রেকর্ড করি, একলা একলা কথা বলি নিজের সাথে নিজে। তোমরা মাঝে মধ্যে নিজেকে প্রশ্ন করবা, নিজেকে জিজ্ঞাসা করবা, নিজেকে নিজের বেস্ট ফ্রেন্ড হবা, বুঝছো? তাহলে দেখবা তুমি তোমাকে চিনতে পারছো। আমরা আমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে আমরা আমাদেরকে আসলে চিনি না খুব একটা। অন্য মানুষকে চেনার চেষ্টা করি, অন্য মানুষকে বোঝানোর চেষ্টা করি, বোঝার চেষ্টা করি, মানানোর চেষ্টা করি, বাট নিজের সাথে নিজের কথা বলাটা খুব হয় না। এবারে সে আন্তঃআণবিক শক্তি। আন্তঃআণবিক, তোমরা কি এই দুইটা শব্দের পার্থক্য বুঝো? একটা হচ্ছে আন্ত, একটা অন্ত। কোথায় লিখে দিই? এইখানে লিখে দিই। আন্ত আর অন্ত, এটা বোধহয় গত ক্লাসে বলছিলাম, তাই না? আচ্ছা, গত ক্লাসে বলছিলাম আন্ত মানে পাশাপাশি, আন্ত মানে পাশাপাশি, আর অন্ত মানে ভেতরে। এখন আন্ত আণবিক শক্তি মানে পাশাপাশি একটা অণুর সাথে আরেকটা অণুর যে আকর্ষণ বল। তাহলে সমযোজী যৌগের অণুসমূহ যে আকর্ষণের মাধ্যমে একে অপরের সাথে যুক্ত থাকে সেটাকে বলা হয় আন্ত আণবিক শক্তি। তাহলে মনে রাখবা, আন্ত আণবিক শক্তি নর্মালি কোন যৌগের ক্ষেত্রে হিসাব করা হয়? সমযোজী যৌগের ক্ষেত্রে হিসাব করা হয়। এখন বলতে পারো আয়নিক যৌগে কেন হিসাব করা হয় না? আসলে আয়নিক যৌগে কেলাস হিসাবে থাকে, প্রতিটা পরমাণুর পাশে প্রতিটা পরমাণু থাকে। তোমরা পড়ছো না যে সোডিয়াম ক্লোরাইডে একটা সোডিয়ামের চারপাশে 6টা ক্লোরিন থাকে, আবার একটা ক্লোরিনের চারপাশে 6টা সোডিয়াম থাকে। এই জন্য ওইটাকে আসলে অণুকে ভাগ করা যায় না, মানে এইটা একটা অণু, এইটা একটা অণু, এইটা একটা সোডিয়াম ক্লোরাইড, এইটা একটা সোডিয়াম ক্লোরাইড, এই ভাগটা করা যায় না, বুঝতে পারছো? আর আয়নিক যৌগগুলো মোস্ট অফ দ্য টাইমে হয় হচ্ছে সলিড। তো ওদের ক্ষেত্রে যেহেতু আলাদা করা যায় না, এই সমযোজী যৌগটা আসলে অণুটাকে আলাদা করা যায়। সমযোজী যৌগের অণুর আলাদা অস্তিত্ব টের পাওয়া যায়, যে এটা একটা অণু, এটা একটা অণু, এটা একটা অণু, দূরে দূরে থাকে। তো এই জন্য সমযোজী যৌগের অণুসমূহ যে আকর্ষণের মাধ্যমে একে অপরের সাথে যুক্ত থাকে সেটাকে বলা হয় আন্ত আণবিক শক্তি। তাহলে এইটাও শক্তি, এইটাও শক্তি, বাট আকাশ পাতাল তফাৎ। এটা হচ্ছে একটা অণুর মধ্যে পরমাণু সমূহের বন্ধন শক্তি, আর এটা একটা অণুর সাথে আরেকটা অণুর বন্ধন শক্তি। এবার বলে অভ্যন্তরীণ শক্তি জিনিসটা কি? ইন্টারনাল এনার্জি। অভ্যন্তরীণ শক্তি হচ্ছে অণুর ভেতরের শক্তি, অণুর ভেতরের না, একটা সিস্টেমের ভেতরের শক্তি। এখন সিস্টেম বলতে কি বোঝায়? সিস্টেম বলতে বোঝায় তুমি ভাই যা কল্পনা করবা তাই হচ্ছে সিস্টেম। কিরকম? ধরো আমি একটা রুমের মধ্যে আছি, আমার এই রুমটা আমার স্টুডিও। এই স্টুডিওতে তাপমাত্রা হচ্ছে এখন 25 ডিগ্রি সেলসিয়াস। সরকারি বিধি মোতাবেক রুম চালাচ্ছি, সরকারি বিধি হতেছে এসি টেম্পারেচার রাখতে হবে 25 ডিগ্রি। এখন আমার এই রুমের তাপমাত্রা 25 ডিগ্রি, আমি এখানে কথা বলছি এই রুমে, আমি পড়াচ্ছি এই রুমে, আমি যদি অসুস্থ হই এই রুমে হব, আমার সব ঘটনাই রুমের মধ্যে আছে। সো ইন দ্যাট কেস দ্য সিস্টেম ইজ ইন দিস রুম। এই রুমটা হচ্ছে এখনকার আমার সিস্টেম। তুমি যদি একটা ছোট 2 লিটার পাত্রে বিক্রিয়া করো তাহলে সিস্টেমটা হচ্ছে 2 লিটার। তুমি যখন গ্লোবাল ওয়ার্মিং চিন্তা করবা, গ্লোবাল ওয়ার্মিং নিয়ে পড়াশোনা করবা, তোমার যখন এরিয়া হবে গ্লোবাল ওয়ার্মিং, তখন সিস্টেমটা হচ্ছে পুরো দুনিয়া।
সিস্টেম হচ্ছে সেইটা যার মধ্যে কার্য সম্পাদন হয়, যেটাকে নিয়ে তুমি ভাবতেছো, যেটার মধ্যে ঘটনা ঘটছে, সেটা হচ্ছে সিস্টেম। আমরা যখন হিউম্যান ফিজিওলজি চিন্তা করি, সিস্টেম হচ্ছে আমাদের বডি। আমরা যখন হার্টের ব্লাড সার্কুলেশন চিন্তা করি, তখন সিস্টেম হচ্ছে আমার হার্ট। আমি যখন একটা ইঞ্জিনের ওই এনার্জি ইনপুট হয় কিভাবে, আউটপুট হয় কিভাবে চিন্তা করব, তখন সিস্টেমটা হচ্ছে ইঞ্জিন। তাহলে সিস্টেম হচ্ছে সেই এরিয়া, যে এরিয়ার মধ্যে তোমার তুমি যে ঘটনা নিয়ে চিন্তা করছো, সেই ঘটনাটা ঘটে। এখন আমরা সিস্টেমটাকে চিন্তা করলাম মানুষের রাগ, ধরো। তো আমরা মানুষের রাগ নিয়ে এখন চিন্তা করব। তো মানুষের রাগ যদি আমি চিন্তা করি, সিস্টেমটা হচ্ছে আমরা ধরো হিউম্যান, এই মানুষের হিউম্যান বডি হচ্ছে আমাদের সিস্টেম। এখন আমরা যখন রেগে যাই, তখন দেখো মনে হয় যে কথা বলি কথা বলি, রেগে গেলে আমরা অ্যাক্টিভ হয়ে যাই, আমাদের মধ্যে এনার্জি বেড়ে যায়। অসুস্থ মানুষের রেগে গেলে দেখি দৌড়াদৌড়ি করে, চিল্লায়, লাফায় ওঠে বেড থেকে। তো যখন আমরা রেগে যাই, তখন আমাদের ভেতরে কিছু শক্তি জমা হয়, জিদ, তাই না? এই জিদটা খালি বাইরে বের হইতে চায়। এখন এই জিদ কেন তৈরি হইতেছে? এটা কিন্তু সত্যি কথা, রাগের ক্ষেত্রে 10% রাগের উৎস হচ্ছে অন্য মানুষ তোমাকে দেয়, বাকি 90% রাগটা তুমি নিজের মধ্যে তৈরি করো। কখনো কি খেয়াল করছো? তুমি নিজেকে প্রশ্ন করো, আমার এটা কেন বললো, এখন আমি এটা করব, এখন আমার এটা বলতে হবে, আমাকে এখন তর্ক করে জিততে হবে, মারামারি করে জিততে হবে। সো 90% কিন্তু আমরা নিজেরা নিজেদের মধ্যে তৈরি করি, আর 10% রাগ আসলেই হইতেছে ভেতরে ঘটে, ঘটনাটা ঘটে। এখন একটা সিস্টেমের মধ্যে কি থাকে? অণুসমূহ থাকে, গ্যাসীয় অণুসমূহ থাকে। সেই গ্যাসিয়াস অণুসমূহের মধ্যে কি থাকে? বিভব শক্তি থাকে, গতিশক্তি থাকে। ওই বিভব শক্তি গতিশক্তি মিলে যে শক্তি, সেটাকে বলা হয় সেই সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি। ওই গ্যাসের সিলিন্ডারটা ছেড়ে দিলেই কিন্তু গ্যাসটা ঠাস করে বের হয়ে যায়, কারণ কি? ওর মধ্যে অভ্যন্তরীণ শক্তি আছে। কোনো কোনো সিস্টেমের মধ্যে একটুখানি স্পার্ক দিলে আগুন ধরে যায়, কারণ ওর মধ্যে শক্তি আছে। এখন মানুষের রাগের সাথে সম্পর্কটা কি আসলে? মানুষের ভেতরে যেমন হচ্ছে কিছু রাগের কারণ থাকে, কিছু রাগ সে নিজে তৈরি করে, নিজে তৈরি করে রাগটা হচ্ছে বিভব শক্তির মতো, আর যেটা কারণ ঘটে সেটা গতিশক্তির মতো। ঠিক সেরকম এই একটা সিস্টেমের মধ্যেও কি থাকে? একটা সিস্টেমের মধ্যে বিভব শক্তি থাকে, একটা সিস্টেমের মধ্যে অনুসমূহের গতিশক্তি থাকে। এই বিভব শক্তি গতিশক্তি মিলে আসলে আমরা কি বলি? সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি। এবং এই শক্তি কোনো কারণে যদি সুযোগ পায়, এই শক্তি সে অন্য শক্তিতে কনভার্ট হইতে চায়। এবং আমি যদি তোমাকে একটু বলি যে সবাই একটু আনমিউট করে রাখো, আমি তো মিউট অল করে দিই মাঝে মধ্যে, এই দায়িত্বটা নিয়ে একটু মিউট করে ফেলবা, এখানে তো বেশি মানুষ না। আমি তোমাদেরকে সবাইকে একেবারে পার্মানেন্টলি মিউট করছি না, কারণ হচ্ছে কখনো যদি কেউ প্রশ্ন করে তার জন্য, কিন্তু একটু নিজ দায়িত্বে আনমিউট করে রাখবে, এটা তো অল্প কয়েকজন মানুষ। তাহলে একটা সিস্টেমের মধ্যে অণুসমূহ থাকে, সেই অণুসমূহের মধ্যে বিভব শক্তি থাকে, গতিশক্তি থাকে। ওই বিভব শক্তি গতিশক্তির সমষ্টিকে বলা হয় হচ্ছে সিস্টেমের মোট শক্তি। মানুষের রাগ নিয়ে কিছু কথা বলি। মনে রাখবা, তুমি জীবনে যতবার রাখছো, নিজেকে প্রশ্ন করো তো, কোনোদিন রেগে তুমি জিতছো কিনা, আলটিমেটলি লাভ হইছে কিনা? এখন হয়তো লাভ হইতে পারে, তোমরা হয়তো এই বয়সে রাগ করলে আব্বু কিছু কিনে দেয়, আম্মু কিছু কিনে দেয় তোমাকে মানানোর জন্য। কিন্তু তুমি যত বড় হবা, তত বুঝতে শিখবা যে রাগলা তো হেরে গেলা, এবং এই কথাটা খুবই সত্যি। আমরা আমাদের লাইফে যত বাজে ডিসিশন নেই, যত ভুল ডিসিশন নেই, মোস্ট অফ দ্য টাইমে ইমোশনালি নেই। এখন ইমোশনালের অন্যতম একটা স্টেট হচ্ছে রাগান্বিত হয়ে নেই। রাগলে কখনোই মানুষ সঠিক সিদ্ধান্তটা নেয় না। আর আমার একটা সাইকোলজি হচ্ছে, কোনো মানসিকভাবে শক্তিশালী মানুষ কখনো রাগে না। রাগ তারাই হয় যাদের মানসিকভাবে দুর্বলতা থাকে। মানুষ নিজের দুর্বলতাকে ঢাকার জন্য সে রেগে যায়। আমি অনেক মানুষকে দেখছি যে বাসের হেল্পার একবারের জায়গায় দুইবার ভাড়া চাইছে, সে রেগে হচ্ছে, এই মেয়ে কয়বার ভাড়া চাও? বললেই হয় যে ভাই ভাড়াটা দিছি। হেল্পার কিন্তু দ্বিতীয়বার চায় না। কিন্তু সামহাউ ও ওর লাইফে অনেক স্ট্রেসে থাকে, হয়তো ফ্যামিলিতে স্ট্রেসে থাকে, ও ওর অফিসে স্ট্রেসে থাকে, মানে ডমিনেটেড হয়। সেই ডমিনেটেড হইতে হইতে ওর মধ্যে বিভব শক্তি জমে গেছে। সেই বিভব শক্তি ও আসলে ওই বাসের হেল্পাররে ঝাড়ে, রিক্সাওয়ালারে ঝাড়ে, মাছের দোকানদাররে ঝাড়ে, যার উপরে ঝাড়লে ফিডব্যাকটা আসে না তার উপরে ঝাড়ে। সো রাগ আসলে এমন একটা জিনিস, তুমি, এটা তোমার দুর্বলতার লক্ষণ। দুর্বল মানুষগুলো সহজে রেগে যায়, দুর্বল মানুষগুলো কথায় কথায় রেগে যায়। যারা মানসিকভাবে স্ট্রং এরা কখনো রাগে না, এরা এই ছোটোখাটো জিনিসকে পাত্তাও দেয় না। তো চেষ্টা করবা যে হচ্ছে রাগ যত কম রাখা যায়, রাগ যত কম দেখানো যায়, যত কম রাগ হওয়া যায়, ঠিক আছে? এটা তোমার মানসিক শক্তি, মানে শক্তির একটা প্রকাশ, কম রাগা, সবসময় স্মাইলি ফেসে থাকা। তো বন্ধন শক্তি, আন্তঃনবিক শক্তি, অভ্যন্তরীণ শক্তি বুঝে গেলাম। এবার দেখি রাসায়নিক বিক্রিয়ায় শক্তির রূপান্তর। তুমি দেখো বুঝো কিনা যে আমাদের কাছে রাসায়নিক শক্তি থাকবে। আচ্ছা, রাসায়নিক শক্তি কি অন্য শক্তিতে রূপান্তরিত হয়?
কি মনে হয় কাঁচা বাচ্চারা? রাসায়নিক শক্তি কি অন্য শক্তিতে রূপান্তরিত হয়? হ্যাঁ, হয়তো। রাসায়নিক শক্তি কি কি শক্তিতে রূপান্তরিত হয় তোমাদেরকে কয়েকটা জিনিস আমি একটু দেখাই। তুমি যদি এইভাবে চেঞ্জ করতে পারো যে রাসায়নিক শক্তিকে আমি উপযুক্ত পরিবেশ দিচ্ছি, তখন এটা অনেক শক্তিতে রূপান্তরিত হয়। আচ্ছা, রাসায়নিক শক্তি কি বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হয় না? এই যে আমাদের কাছে যত ব্যাটারি আছে, সমস্ত ব্যাটারিতে কি থাকে ভেতরে? ইলেকট্রোলাইট থাকে, কিছু বিক্রিয়া হয়, সেখান থেকে বিদ্যুৎ উৎপন্ন হয়। তাহলে রাসায়নিক শক্তি বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হয়। আচ্ছা ভাই, রাসায়নিক শক্তি কি তাপ শক্তিতে রূপান্তরিত হয় না? হয়তো। আমরা যত জ্বালানি পোড়াই, এই যে কাঠ পোড়াচ্ছি, আমরা যে পেট্রোল, ডিজেল, অকটেন, এগুলো কেরোসিন পোড়াচ্ছি, সেগুলো কোন শক্তিতে রূপান্তরিত হচ্ছে? তাপ শক্তি। রাসায়নিক শক্তি কি আলোক শক্তিতে রূপান্তরিত হয় না? হয়তো। আতশবাজির মধ্যে তো কেমিক্যালস থাকে, গান পাউডার তো কেমিক্যালস, সেটাকে তুমি যখন পোড়াও তখন সেখান থেকে কি উৎপন্ন হয়? আলো উৎপন্ন হয়। আচ্ছা, রাসায়নিক শক্তি কি গতি শক্তিতে রূপান্তরিত হয় না? হয়তো। তুমি যখন হইতেছে ওই যে একই উদাহরণ দিয়ে, আতশবাজি যখন তুমি পোড়াও তখন আতশবাজি কি উড়ে চলে যায়? এই যে গতিশক্তি সে কই পাইছে? এই গতিশক্তি পাইছে সে আসলে রাসায়নিক শক্তি থেকে, কারণ ভেতরে গান পাউডার পুড়ে গেছিল। রাসায়নিক শক্তি কি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয় না? হয়তো। কেমনে হয়? এই যে যত গাড়ি চালাই আমরা, যত গাড়ি চালাই, প্রত্যেক গাড়ি বলো বা যে কোনো ইঞ্জিন বলো, আমি তো ভেতরে কি দেই? ফিউয়েল দিই, সেখানে তাপ শক্তিতে রূপান্তরিত হয়, সেটা আবার যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়। মানে রাসায়নিক শক্তি থেকে কিন্তু যান্ত্রিক শক্তিও পাওয়া যাচ্ছে। আবার রাসায়নিক শক্তি থেকে কি নিউক্লিয়ার শক্তি পাওয়া যায় না? সবই পাওয়া যায়। এই যে আমরা জানি আমাদের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, ওই ওই এলাকায় যাদের আছে তারা তো দেখছো, সেইখানে আসলে কি হয়? আমরা ইউরেনিয়াম ইউজ করি না, আমরা নিউট্রন ইউজ করি না, সবই আসলে কেমিক্যালস। সো সেখান থেকে আমরা কি পাচ্ছি? নিউক্লিয়ার শক্তি পাচ্ছি। তাহলে রাসায়নিক শক্তির এত বড় শক্তি ভাই, এত স্ট্রেংথ, যে কোনো শক্তি তো যে কোনো সময় যে কোনোটাতে কনভার্ট হতেই পারে, ওটা আলাদা বিষয়। বাট এখান থেকে কিন্তু বিভিন্ন শক্তিতে কনভার্ট করা যায়। এবার আমরা একটু দেখি শক্তির একক। এই কাঁচা বাচ্চারা, শক্তির সব থেকে পপুলার একক কোনটা বলো? কোয়েশ্চেন হচ্ছে শক্তির সব থেকে পপুলার একক কোনটা? জুল? না 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 সামিয়া। পপুলার এক জিনিস আর এসআই অন্য জিনিস। পপুলার, শক্তির সব থেকে পপুলার একক হচ্ছে ক্যালোরি। আমি এসআই একক জিজ্ঞেস করি না রে বাবা। উদাহরণ দেই, এই যে তোমরা বিভিন্ন অ্যাপ ট্যাপ দেখো না, যেখানে মানুষজন ডায়েট নিয়ে কথাবার্তা বলে, তখন সেখানে কি বলে যে এত ক্যালোরি সকালে খাইতে হবে, দুপুরবেলা এত ক্যালোরি খাইতে হবে, রাতের বেলা এত ক্যালোরি খাইতে হবে। তো সারা দুনিয়াতে মানুষজন খাবার দাবার নিয়ে যত রিসার্চ, সব কিন্তু ক্যালোরিতে হয়। ওই রিসার্চ মানে হতেছে খাবার দাবারের ক্যালোরি, মানে এইটুকু খাবার খেলে এতটুকু শক্তি পাওয়া যায় সেটা। এরপরে তুমি দেখো, ওই যে প্রতিটা খাবারের গায়ে যে নোটগুলো থাকে, যে কি কি থাকে, সেই প্রতিটা খাবারের গায়ে স্টিকারে দেখবা ওইখানে সেই খাবারের শক্তিটা ক্যালোরিতে দেওয়া। অথবা অনেকে আমরা যখন দৌড়াই, আমি তো রেগুলার দৌড়াই, তখন আমার যে ঘড়িতে, ঘড়িটা আজকে পরি নেই, আমার ঘড়িতে কিন্তু আমার কতটুকু বার্ন হইলো সেটা কিন্তু জুলে দেখায় না, সেটা ক্যালোরিতে দেখায়। ইভেন ওই যে বলা হয় না যে একটা তুমি যখন 1/2 লিটারের কোক কোক খাবা, সেই কোকটার যে ক্যালোরি থাকে সেটা বার্ন করতে নাকি 4-5 কিলোমিটার দৌড়ানো লাগে। এই ভয়ে আমি কোক খাই না। তো যাই হোক, শক্তির সব থেকে পপুলার একক হচ্ছে ক্যালোরি। আর শক্তির এসআই একক কোনটা? সেটা তো আমরা জুল, এটা জানি। তোমরা কি এর মধ্যে সম্পর্ক জানো? সম্পর্ক হইতেছে 1 ক্যালোরি সমান হইতেছে 4.18 জুল। এটা একটু মনে রাখো। 1 ক্যালোরি সমান 4.18 জুল। এবার যদি উল্টা করি, 1 জুল সমান কত ক্যালোরি, তখন ওই যে ক্যালকুলেটারে হিসাব করে বের করবা। কিন্তু 1 ক্যালোরি সমান হতেছে 4.18 জুল। এখন আমাকে বলো তো ভাই, ক্যালোরি বড় একক নাকি জুল বড় একক? ক্যালোরি বড় একক? আচ্ছা গুড, এটা সবাই পারো, মাশাল্লাহ। মনে রাখবা এই জিনিসটা, বড় এককে মানটা ছোট হয়। লিখে দিচ্ছি আমি, বড় এককে ছোট মান। যে এককটা যত বড় সে তত ছোট মান ধারণ করে।
যে এককটা যত বড় সে তত ছোট মান ধারণ করে। এখন দেখো ক্যালোরির আগে মানটা কত 1, আর জুলের আগে মানটা 4.18। তাহলে যেহেতু ক্যালোরির আগে ছোট মানটা ধারণ করছে এই জন্য ক্যালোরি বড় একক, জুলটা ছোট একক। ওকে, আমরা সামনে আগাই। আমরা একটু এখানে আছি রাসায়নিক শক্তির ধারণা এবং রূপান্তর, মেইনলি রূপান্তর নিয়ে কথা বলবো। তাহলে এই পর্যন্ত আমরা কি শিখলাম? বন্ধন শক্তি হচ্ছে পরমাণু সমূহের মধ্যকার শক্তি অণুর মধ্যে। আন্তঃআণবিক শক্তি হচ্ছে একটা অণুর সাথে আরেকটা অণুর যে বন্ধন থাকে বা যে শক্তি থাকে সমযোজী যৌগে। আর অভ্যন্তরীণ শক্তি হইতেছে কোন একটা সিস্টেমের মধ্যে গতিশক্তি এবং বিভব শক্তি বা মোট যে শক্তি থাকে সেটাকে বলা হয় বন্ধন শক্তি। আমরা এখন দেখব শক্তির রূপান্তর। এই যে শক্তির রূপান্তর রাসায়নিক বিক্রিয়ায়, সেখানে তাপ উৎপন্ন হয় না তাপ শোষিত হয়, এর উপর ভিত্তি করে দুই ভাগে ভাগ করা হয়, এক্সোথার্মিক অ্যান্ড এন্ডোথার্মিক। ঝটপট লিখে নাও, তাপোৎপাদী বিক্রিয়া এবং তাপহারী বিক্রিয়া। এবং এটা তো মনে হয় জানো তোমরা, তাপোৎপাদী বিক্রিয়ায় ডেল্টা এইচ মানে চেঞ্জ অফ হিট, এই মানটা নেগেটিভ হয়, জানো কি তোমরা? ডেল এইচ এর মান হয় হচ্ছে নেগেটিভ। না জানলে জেনে নাও কেন নেগেটিভ হয়, আমি একটু পরে বলছি। আর তাপহারী বিক্রিয়ায় ডেল্টা এইচ, ডেল্টা মানে পরিবর্তন, এইচ মানে হিট, এটা হয় হচ্ছে পজিটিভ। লেখা হলে একটু ডান লিখো। ওকে, এবার একটু তাপোৎপাদী বিক্রিয়া নিয়ে কথা বলবো। কেউ এই বোর্ডে যা লেখা আছে এটা লিখবাই না, আমি এটা লেখার সময় দেব তোমাকে। আগে আমরা কিছু কথা বলি। আচ্ছা, যখন মানুষজন ব্যবসা করে তো একেবারে বিনা টাকায় কি আর ব্যবসা হয়? হয় না তো। ব্যবসার জন্য আমাদের শুরুতে কিছু ইনভেস্ট করতে হয়, তাই না? তো ধরো সে ব্যবসায় শুরুতে কিছু ইনভেস্ট করলো, সে ইনভেস্ট করলো হচ্ছে 100 টাকা। 100 টাকা দিয়ে সে কিছু একটা কিনলো, কেনার পরে সে 120 টাকা বিক্রি করলো। তাহলে 100 টাকা দিয়ে কিনছে, 120 টাকা বিক্রি হয়েছে। তাহলে আমি বলতে পারি তার নেট লাভ কত টাকা হইলো? 20 টাকা তার লাভ হইলো। ভালো কথা। আবার যদি 120 টাকা বিক্রি না করে সে 90 টাকা বিক্রি করতো, 10 টাকা তার লস হইতো। এখন আমি তোমাকে বোঝাতে চাচ্ছি যে লাভ বা লস যাই বলি, এটা কিন্তু আসলে পার্থক্য। যে টাকা দিয়ে কিনছিলা, যে টাকায় বেচলা, তার পার্থক্য আসলে লাভ অথবা লস। আলটিমেটলি লাভ বলে কিছু হয় না, মানে এটা আসলে প্র্যাকটিক্যাল না যে আমি 10 টাকা পাইলাম, আমার 10 টাকা পার্থক্য হইলো, এটা বলা যায়। কিন্তু 10 টাকা তুমি হতেছে হুট করে পেয়ে যাবা, কোনো কারণে 20 টাকা তোমার লস হবে, এটা কখনোই হয় না। লেনদেন করি, কোনটা বেশি তার উপর ভিত্তি করে আমরা লাভ অথবা লস বলি। এখন একটা রাসায়নিক বিক্রিয়ায় মনে রাখবা, বিক্রিয়কের মধ্যেও শক্তি থাকে, অভ্যন্তরীণ শক্তি, উৎপাদের মধ্যে অভ্যন্তরীণ শক্তি থাকে, সবার মধ্যে কিছু না কিছু শক্তি থাকে। যেমন আমি তোমাকে একটু উদাহরণ দিই। আমি একটা বিক্রিয়া নিচ্ছি, বিক্রিয়া হইতেছে ধরো এটা নিচ্ছি, হাইড্রোজেন নিচ্ছি, নাইট্রোজেন নিচ্ছি, সেখান থেকে অ্যামোনিয়া তৈরি হলো। লিখো না, আমি এগুলো লেখার সময় দেবো তোমাকে। তো হাইড্রোজেন নাইট্রোজেন এটা কি বিক্রিয়ক না? একটা সিলিন্ডারে ছিল, তাহলে এদের মধ্যে কিছু অভ্যন্তরীণ শক্তি আছে। আবার এখানে যে অ্যামোনিয়া তৈরি হলো উৎপাদ, এর মধ্যে কিছু অভ্যন্তরীণ শক্তি আছে। এখন অভ্যন্তরীণ শক্তি এখানে বেশি না এখানে বেশি, এর ভিত্তিতে আমরা বলি হইতেছে সেই বিক্রিয়াটা তাপোৎপাদী হবে নাকি সেই বিক্রিয়া তাপহারী হবে। এমন না যে হইতেছে এর মধ্যে জিরো হবে বা এর মধ্যে জিরো হবে, এমন না। কিন্তু অবশ্যই সবার মধ্যে কিছু না কিছু শক্তি থাকে। আমি তোমাকে রাখতে না করছি তার মানে কি তুমি কোনোদিন রাখবা না? মানুষের মধ্যে কি রাগ থাকে না? থাকে, কম থাকে অথবা বেশি থাকে। রাগ সবার মধ্যেই কম বেশি থাকে। তো এর মধ্যে অভ্যন্তরীণ শক্তি আছে, এর মধ্যে অভ্যন্তরীণ শক্তি আছে। এখন আমি তোমাকে এই গ্রাফটা একটু দেখাই, যে উপরের লেখা বাদ দাও, এই হচ্ছে বিক্রিয়ক, আর এই বিক্রিয়কে যে আমি গোল্লাটা দিয়ে দেখাইছি, এই গোল্লাটা হইতেছে ওর অভ্যন্তরীণ শক্তির সাইজ বোঝানো হয়েছে। তাহলে বিক্রিয়কের মধ্যে এতটুকু অভ্যন্তরীণ শক্তি ছিল, দেখো এই যে এতটুকু অভ্যন্তরীণ শক্তি ছিল। ওকে, আচ্ছা, সেখান থেকে যখন উৎপাদ উৎপন্ন হয়েছে তখন উৎপাদের অভ্যন্তরীণ শক্তির আপেক্ষিক সাইজ হচ্ছে এটা। একটু দাঁড়াও, একটু ওয়েট করো, আমি একটু দেখছি। এক্সট্রা সাউন্ড কার থেকে আসে? কারো কি আনমিউট করা? না কারো তো আনমিউট করা না। এক্সট্রা সাউন্ড আসবে না তো, আসার তো কথা না।
দাঁড়াও আমি একটু হচ্ছে সবাইকে পার্মানেন্টলি মিউট করে দেই, তাইলেই তো হইতেছে, তাই না? এখনো শব্দ হচ্ছে? আমি তো দেখতে পাচ্ছি শুধু আমার মাইকটা হচ্ছে অন করা, আর তো কারো মাইক অন করা না। সাইফ, এই যে আর কারো মাইক অন করা না, সবার মাইক অফ করা। এই তোমরা বড় হইছো না ভাইয়া, এখন এই দুষ্টামি করা যায়? এখন অন করা নেই, আগে ছিল। আচ্ছা দেখি আমি একটু সবাইকে তাহলে হোস্ট টুলে অ্যাডভান্সে যে হচ্ছে, হুম বুঝতে পারছি, দাঁড়াও আমি ঠিক করে দিচ্ছি। স্বাধীনতা তোমাদেরকে দিছিলাম, কিন্তু তোমরা রক্ষা করতে পারলা না। আনমিউট দেমসেলভস। এবার একটু আনমিউট করার চেষ্টা করো তো, দেখো তো আনমিউট হয় কিনা। হয়? আচ্ছা ঠিক আছে, এখন আর আনমিউট হবে না, ঠিক আছে। আমি আসলে চাচ্ছিলাম না যে তোমাদেরকে এত একটা স্বাধীনতা হরণ করা, তোমাদের বাক স্বাধীনতা হরণ করা, এটা আমি চাচ্ছিলাম না, কিন্তু করতে হলো আর কি, একটু রেসপন্সিবল না হইলে সমস্যা। তো আমরা যেখানে ছিলাম, যে এটা হচ্ছে বিক্রিয়ক, এটা হচ্ছে উৎপাদ, সমস্যা নেই, শেষে যখন তোমাদের কথা বলার সুযোগ দিব তখন আবার আনমিউট করার ইয়েটা অন করে দিব। আপাতত ক্লাসের মধ্যে আমরা একটু থাকি এখানে। তো এটা হচ্ছে বিক্রিয়কের অভ্যন্তরীণ শক্তির সাইজ দেখাচ্ছে, এটা উৎপাদের অভ্যন্তরীণ শক্তির সাইজ দেখাচ্ছে। এখন বিক্রিয়কের মধ্যে যে শক্তি আছে সেই শক্তিকে উৎপাদ সবটুকু নিতে পারছে, সাইজটা খেয়াল করো। বিক্রিয়কের মধ্যে যে শক্তি আছে সেই শক্তির সবটুকু কি উৎপাদ নিতে পারবে? নিতে পারে নাই তো, কারণ উৎপাদের অভ্যন্তরীণ শক্তি এখানে কম। তাহলে বিক্রিয়কের মধ্যে যে অতিরিক্ত অভ্যন্তরীণ শক্তি ছিল কাঁচা বাচারা, সেই শক্তি কি হিসাবে বের হয়ে যাবে? সেই শক্তি তাপ হিসেবে বের হয়ে যাবে। ক্লিয়ার সবাই? তাহলে আমি যদি বলতে পারি বিক্রিয়ক সমূহের মোট অভ্যন্তরীণ শক্তি যদি তাপ উৎপাদী হয়, বিক্রিয়ক সমূহের মোট অভ্যন্তরীণ শক্তি গ্রেটার দেন উৎপাদ সমূহের মোট অভ্যন্তরীণ শক্তি। সো বিক্রিয়কের মোট অভ্যন্তরীণ শক্তি যদি ই1 ধরি আর উৎপাদের মোট অভ্যন্তরীণ শক্তি যদি ই2 ধরি, তাহলে তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে ই1টা বড়। এই ছবি দেখলে জিনিসটা খুব ভালো ফিল করা যায়। বিক্রিয়কের ভাই বিশ্বাস করো এই ছবিটা কিন্তু আমি ইন্টারের বই থেকে আনছি, মানে তোমাদের ইন্টারের বড় ভাইদের যে স্লাইডে আমি পড়াই, এই পুরো স্লাইডটা ওইখান থেকে আনা। সো এই জিনিসটুকু পুরো ইন্টারের বইতে হুবহু এটাই আছে, তোমার 9-10 এর বইতে যা আছে ইন্টারের বইতে হুবহু তাই আছে। এটুকু না জেনে তুমি যখন ইন্টারের বই পড়তে তখন তুমি আঁকাবাঁকা দিয়ে পড়তে, ভাই এটা কি বুঝাইতেছেন। এই সবাই কি বুঝতে পারছি এটুকু? তাহলে তাপ উৎপাদী বিক্রিয়ায় বিক্রিয়কের অভ্যন্তরীণ শক্তি বেশি থাকে উৎপাদের অভ্যন্তরীণ শক্তি থেকে, এবং যতটুকু বেশি থাকে অতটুকু শক্তি বের হয়ে যায়। এবার এসে ডেল এইচ এর মান মাইনাস কেন? ডেল এইচ এর ফর্মুলা কি জানো? এই হচ্ছে ডেল এইচ এর ফর্মুলা। ডেল এইচ সমান হচ্ছে উৎপাদের অভ্যন্তরীণ শক্তি মাইনাস বিক্রিয়কের অভ্যন্তরীণ শক্তি। তো যেহেতু উৎপাদেরটা ছোট বিক্রিয়কেরটা বেশি, এই জন্য ডেল এইচ এর মানটা মাইনাস চলে আসে। ওইটা ইস্যু না, ইস্যু হইতেছে কোনটা বড় সেটা মনে রাখা। ওকে, যেমন ধরো এই বিক্রিয়াতে হাইড্রোজেন নাইট্রোজেন বিক্রিয়া করে অ্যামোনিয়া তৈরি করে, এইটা একটা তাপ উৎপাদী বিক্রিয়া। এখন তাপ উৎপাদী বিক্রিয়ায় যে তাপটা উৎপন্ন হয় সেটা দুইভাবে লেখা যায়। একটা হইতেছে তোমার উৎপাদের সাথে সরাসরি প্লাস সাইন দিয়ে লিখে দিবা, যে অ্যামোনিয়া একটা উৎপাদ, এই 92 কিলোজুল একটা উৎপাদ, কাইন্ড অফ ভিন্ন টাইপের উৎপাদ বাট উৎপাদ তো, এভাবে লেখা যায়। অথবা সাইডে ডেল এইচ এর মান নেগেটিভ দিয়েও লেখা যায়, তুমি তোমার মতো করে লিখতে পারবে, কোনো সমস্যা নেই। আমরা বলি নাইট্রোজেন হাইড্রোজেন বিক্রিয়া করে অ্যামোনিয়া তৈরি করে 92 কিলোজুল শক্তি উৎপন্ন হয়, এই শক্তিটাকে অ্যামোনিয়ার সাথে প্লাস সাইন দিয়ে লেখা যায়। লেখার সময় ও আচ্ছা না হলো, লিখে নাও লিখে নাও। এক্সট্রিমলি দুঃখিত, আমি এক্সট্রিমলি দুঃখিত রূপক, ধন্যবাদ মনে করে দেওয়ার জন্য, ভুলে গেছিলাম। লিখা হলে ডান লিখো। আজকে কাদের কাদের খেলা আছে? আজকে কি ব্রাজিলের খেলা?
দাঁড়া পিকচারটা একটু দেখি। এখন আসলে এত খেলা থাকে, আগে খেলা অনেক কম হইতো। 32 দল ছিল আগে, এখন দল হয়েছে 48 না কয়টা জানি। আজকে রাত 1টায় ইউএসএ অস্ট্রেলিয়ার খেলা, 4টায় হচ্ছে স্কটল্যান্ড মরক্কো, আর কালকে সকাল 6:30টায় হতেছে ব্রাজিলের খেলা। 6:30টায় শেষ হয়ে শুরু হয়ে শেষ হবে হচ্ছে 6:30, 7:30, 8:30। আচ্ছা 8:30টায় খেলা শেষ হবে, 9টা থেকে তোমরা ক্লাস করবা। সুন্দর তো, ভালো টাইমিং হয়েছে। ব্রাজিল যদি এই ম্যাচ জিততে না পারে ভাই হেইতির সাথে, তাইলে তো মান সম্মান সব চলে যাবে ব্রাজিল ফ্যানদের। লেখা হয়েছে? ওকে, এটা আশা করি লেখা হয়েছে। না লেখা হলে একটু লিখে নাও। হেইতি, ওই দেশটার উচ্চারণ কিন্তু হাইতি না, উচ্চারণ হচ্ছে হেইতি। হেইটি আর কি। আচ্ছা, এবার হচ্ছে তাপহারি। তাপহারিটা আমি আর বোঝানোর কিছু নাই। তাপহারি বিক্রিয়ার ক্ষেত্রে কি হয়, বিক্রিয়কের অভ্যন্তরীণ শক্তি কম থাকে, উৎপাদের অভ্যন্তরীণ শক্তি বেশি থাকে। এখন এই যে উৎপাদের অভ্যন্তরীণ শক্তি যে বেশি, বেশি কেন হয়েছে? কারণ সে পরিবেশ থেকে শক্তি নিছে, শক্তি শোষণ করছে, শোষণ করে উৎপাদ গঠন করছে। ওইটার অপোজিট। যে জিনিস একটা মনে রাখলে আরেকটা মনে থাকে, সেটা আমি দুইটা কষ্ট করে কেন মনে রাখবো, তাই না? সবাইকে এটা নিচ থেকে বুঝতে পারো তো? তাপোৎপাদী যদি বুঝি, তাপহারি এমনি বুঝবো, এটা নতুন করে বোঝার কিছু নাই। তাহলে সবাই একটু লিখো, আর একটু কান দিয়ে শোনো। ওই তোমার জানা কথা বলতেছি, দুইটা একসাথে করতে সমস্যা হবে না। আমরা দেখলাম অভ্যন্তরীণ শক্তি হচ্ছে একটা সিস্টেমের মধ্যে মোট যে শক্তি থাকে সেটা অভ্যন্তরীণ শক্তি, সেটা অনুসময়ের গতিশক্তি এবং বিভব শক্তির যোগফল। এখন এটা বিক্রিয়কের মধ্যেও থাকে, উৎপাদের মধ্যেও থাকে। যদি বিক্রিয়কের অভ্যন্তরীণ শক্তি বেশি হয়, যদি বিক্রিয়কের অভ্যন্তরীণ শক্তি বেশি হয়, তাহলে সেটা তাপোৎপাদী বিক্রিয়া হয়, এবং যতটুকু বেশি অতটুকু তাপ উৎপন্ন হয়। তাপোৎপাদী বিক্রিয়া ΔH এর মান নেগেটিভ হয়। তাপোৎপাদী বিক্রিয়াকে দুইভাবে লেখা হয়। একটা হচ্ছে উৎপাদের সাথে প্লাস সাইন দিয়ে তাপটা লিখে দেওয়া যায়, অথবা কমা দিয়ে বা সেমিকোলন দিয়ে ডেল্টা এইচ দিয়ে মাইনাস দিয়ে সেই তাপটা লিখে দেওয়া যায়, একই কথা। তাপহারী বিক্রিয়ায়, ওই তাপোৎপাদী বিক্রিয়ায় যা যা ঘটে তার উল্টা জিনিসটা ঘটে। এখানে উৎপাদের অভ্যন্তরীণ শক্তি বেশি, ΔH এর মান পজিটিভ, এবং এইখানে যখন তুমি বিক্রিয়া তাপটা লিখবা, তখন ওই যে বিক্রিয়কের সাথে প্লাস সাইন দিয়ে লেখা হয়, অথবা ΔH এর মান পজিটিভ দিয়ে লেখা হয়। এটা কোনো ইস্যু না, তুমি তোমার মতো করে লিখতে পারো। ওইখানে উৎপাদের সাথে প্লাস লিখতা, এখানে বিক্রিয়কের সাথে প্লাস লিখবো। ওইখানে ΔH এর মান নেগেটিভ হইতো, এখানে ΔH এর মান পজিটিভ। অ্যাজ সিম্পল অ্যাজ ইট ইজ। এবার আমরা আরেকটা ডাইমেনশন দেখব, বন্ধন শক্তি। মনে রাখবা, তাপের পরিবর্তনকে দুইটা অ্যাঙ্গেল থেকে চিন্তা করা হয়। একটা হইতেছে অভ্যন্তরীণ শক্তি, একটা হচ্ছে বন্ধন শক্তি। কি বলছি? বিক্রিয়ায় তাপের যে পরিবর্তন হয় বা শক্তির যে পরিবর্তন হয়, সেই পরিবর্তনগুলো দুইটা অ্যাঙ্গেল থেকে আমরা দেখি। একটা অ্যাঙ্গেল আমরা দেখে ফেলছি অভ্যন্তরীণ শক্তি, আরেকটা অ্যাঙ্গেল হচ্ছে বন্ধন শক্তি। আর আমি তোমাদেরকে আবার একটু বলে দিতে চাই, অভ্যন্তরীণ শক্তি হচ্ছে সিস্টেমের মোট শক্তি, আর বন্ধন শক্তি হইতেছে পরমাণু সমূহের মধ্যকার যে শক্তি, সেটাকে বলা হয় বন্ধন শক্তি। এই ছোট্ট জিনিসটা যদি শুরুতে ক্লিয়ার করে না দিতাম, এখানে সবাই এসে পাজল হয়ে যেত। এখন বন্ধন শক্তির ক্ষেত্রে এই স্টেটমেন্টটা খুব ইম্পর্টেন্ট। তোমাদের বইতে এটাকে বাংলায় লেখা আছে, কিন্তু এটা আমি ইংলিশে পড়াইতে পছন্দ করি। কেমিক্যাল রিয়াকশন ইজ নাথিং বাট জাস্ট বন্ড ব্রেকিং অ্যান্ড বন্ড ফর্মিং। লিখে নাও সবাই, কেমিক্যাল রিয়াকশন ইজ নাথিং বাট জাস্ট বন্ড ব্রেকিং অ্যান্ড বন্ড ফর্মিং। এইটার বাংলা অর্থ কি বুঝো তোমরা? বাংলা অর্থ দাঁড়ায় একটা রাসায়নিক বিক্রিয়া, কিছুই না, শুধু কিছু বন্ধন ভাঙবে আর কিছু বন্ধন গড়বে, এরই, আর কিছু না। একটা রাসায়নিক বিক্রিয়া আর কিছুই না, কিছু বন্ধন ভাঙবে আর কিছু বন্ধন গড়ে। এটা যে শুধু কেমিক্যালসের মধ্যে দেখা যায় তা না, এটা মানুষের মধ্যেও দেখা যায়। তোমার যে বন্ধু ছিল, বেস্ট ফ্রেন্ড ছিল,
এখানে অনেকে আছো সেই বেস্ট ফ্রেন্ড এখন আর বেস্ট ফ্রেন্ড নাই, তার মানে কি তোমার আসলেই কোনো বেস্ট ফ্রেন্ড নাই? হ্যাঁ হয়েছে। মানুষ কখনোই একাকিত্ব পছন্দ করে না, একজন যখন চলে যায় জীবনে অটোমেটিক্যালি আরেকজন আসে। তো ওই যে তার সাথে বন্ধন ভাঙছিল, এখন আবার নতুন একজন আসছে, তার সাথে বন্ধন তৈরি হয়েছে। আবার এইও যদি হচ্ছে চলে যায়, আবার একজন নতুন আসবে, ওইও যদি চলে যায় আবার একজন নতুন আসবে। এটা তো হয়, তুমি দেখো তোমার সেই, তোমার যখন থেকে তুমি বোঝা দিছো বা বুঝতে পারো, তখন থেকে কত মানুষের সাথে তোমার নতুন সম্পর্ক হয়েছে, ভাঙছে হয়েছে ভাঙছে, কারোর সাথে ভাঙছে, কারোর সাথে দূরত্বের জন্য ভাঙছে, কারোর সাথে ইস্যু নিয়ে ভাঙছে। সে সম্পর্ক ভাঙবে, সম্পর্ক তৈরি হবে, এটা নিয়ে খুব বেশি ওভার থিঙ্কিং এর কোনো দরকার নেই। বন্ধন ভাঙা গড়া এটা একেবারেই জীবনের একটা অবিচ্ছেদ্য পার্ট। আমরা অনেকে এটা আসলে, তোমাদের বয়সটা তো অনেক আবেগী বয়স, তোমরা এটাকে খুব বড় কিছু মনে করো। মানে তোমাদের ফ্রেন্ডরা একদিন তোমার সামনে নামে কিছু হলে, ঝগড়া হলে ওভার থিঙ্কিং করো যে ওই আমার ফ্রেন্ড, আমার সাথেও ঝগড়া হয়েছে, বা আমার সাথে কোনো কারণে ইস্যু মিললো না। না, এটা দরকার নাই। মানে একেবারে সব, ফর দ্য সেক অফ ফ্রেন্ডশিপ সব কিছুতে বিসর্জন দেওয়া যাবে না, তাই না? সম্পর্ক সম্পর্ক যদি মনে হয় যে এটা টক্সিক হয়ে যাচ্ছে, ছেড়ে দেবা। কারণ মোস্ট অফ দ্য টাইমে আমরা আসলে আমাদের ফ্রেন্ডশিপ বলি, রিলেশনশিপ বলি, মানুষটাকে নিজে চুজ করতে পারি না, পরিস্থিতি আমাদেরকে চুজ করে দেয়। যার পাশে তুমি বসছিলা প্রথম দিন, যার সাথে প্রথম দিন কথা বলছিলা, রং নাম্বারে যে নাম্বারটাতে ফোন চলে গেছিল, অথবা মেসেঞ্জারে যে ফ্রেন্ড রিকোয়েস্টটা দিছিল, তার সাথেই সম্পর্কটা হয়ে যায়। সেটা বন্ধুত্ব বলে, অন্য সম্পর্ক বলে। তো যেহেতু আমরা চুজ করতে পারি না, সবসময় তার মেন্টালিটি আমার মেন্টালিটি মিলবে এমন কোনো কথা নাই, না মিলতেই পারে। আর যদি সেটা টক্সিক লেভেলে চলে যায়, সেটা ধরে রাখারও তো কোনো মানে নাই, তাই না? জীবন এত ছোট, তুমি কেন শুধু শুধু এখানে প্যারা নিবা? জীবনে তো প্যারা নেওয়া তো দরকার নেই। তাহলে কেমিক্যাল রিয়াকশন ইজ নাথিং বাট জাস্ট বন্ড ব্রেকিং অ্যান্ড বন্ড ফর্মিং। কিছু বন্ধন ভাঙবে, কিছু বন্ধন গড়বে। একটা উদাহরণ যদি দেই, ধরো আমার কাছে এরকম একটা বিক্রিয়া আছে, একদম জীবনের সব থেকে পরিচিত বিক্রিয়া, হাইড্রোজেন অক্সিজেন মিলে হইতেছে পানি তৈরি করে। সমতাকরণ আর করছি না, বিক্রিয়া বিক্রিয়ার মতোই আছে। তো হাইড্রোজেন অক্সিজেন বিক্রিয়া করে যখন পানি তৈরি করে, এখানে ঘটনাটা কি ঘটে? এই যে দেখো, হাইড্রোজেন হাইড্রোজেনের মধ্যে কি আছে? বন্ধন শক্তি আছে না? তো এই যে দুইটা পরমাণুর মধ্যে যে বন্ধন আছে, এই বন্ধনটা অবশ্যই ভাঙতে হয়েছে। এই বন্ধনটা না ভাঙলে কখনোই বিক্রিয়া হবে না। আবার এই যে অক্সিজেন অক্সিজেনের মাঝখানে যে দ্বিবন্ধন আছে, এই বন্ধনটাও কি হয়েছে? ভাঙতে হয়েছে। তাহলে দুইটা হাইড্রোজেনের মধ্যে বন্ধন আছে, এটা ভাঙতে হয়েছে। দুইটা অক্সিজেনের মধ্যে বন্ধন হয়েছে, এটা ভাঙতে হয়েছে। আর এইখানে আসলে কি তৈরি হয়েছে? পানি তো দেখতে অনেকটা এইরকম, তাই না? তো এখানে আসলে কি ঘটছে? অক্সিজেন হাইড্রোজেন বন্ধন তৈরি হয়েছে দুইটা। তাহলে পানির বিক্রিয়াটাই খেয়াল করো, আমরা বলছি রাসায়নিক বিক্রিয়া মানেই বন্ধন ভাঙবে, রাসায়নিক বিক্রিয়া মানেই বন্ধন গড়বে। তাহলে এইখানে হাইড্রোজেন হাইড্রোজেন বন্ধন ভাঙছে, এইখানে অক্সিজেন অক্সিজেন বন্ধন ভাঙছে, আর এখানে অক্সিজেন হাইড্রোজেন বন্ধন তৈরি হয়েছে। এটাই তো রাসায়নিক বিক্রিয়া। অন্য একটা বিক্রিয়া যদি চিন্তা করি, যেমন ধরো হতেছে যে হাইড্রোজেন নাইট্রোজেন মিলে অ্যামোনিয়া তৈরি করে। সমতাকরণ করছি না, সমতাকরণ বোঝানো এখন আমার উদ্দেশ্য না। এখানে কি হয়? এই যে হাইড্রোজেন হাইড্রোজেন বন্ধন ভাঙছে, এই যে নাইট্রোজেন নাইট্রোজেন বন্ধন ভাঙছে, আর এখানে কি তৈরি হয়েছে কাঁচা বাচ্চারা? এইখানে এই যে অ্যামোনিয়া তৈরি হয়েছে। অ্যামোনিয়া তৈরি হওয়া মানে কি? নাইট্রোজেনের সাথে হাইড্রোজেন বন্ধন তৈরি হয়েছে। তাহলে এই বিক্রিয়ায় একটা হাইড্রোজেন বন্ধন ভাঙছে, একটা নাইট্রোজেন বন্ধন ভাঙছে, তিনটা নাইট্রোজেন হাইড্রোজেন বন্ধন তৈরি হয়েছে। তুমি শুধু এই বিক্রিয়া না, দুনিয়ার যত বিক্রিয়ার কথাই চিন্তা করো, প্রতিটা বিক্রিয়ার ক্ষেত্রেই তুমি দেখবা বন্ধন ভাঙে এবং বন্ধন গড়ে। এবং বন্ধন ভাঙার জন্য শক্তি শোষিত হয়, লিখে নাও সবাই। আর বন্ধন গড়তে শক্তি নির্গত হয়। বন্ধন ভাঙতে শক্তি শোষিত হয়, আর বন্ধন গঠনে শক্তি নির্গত হয়। বন্ধন ভাঙতে শক্তি শোষিত হয় মানে ও আমার থেকে শক্তি নেয়, এই সেম জিনিস ইন্টারেই আছে। আমি যদি তোমাকে 9-10-এর এই যে এখানে কেমিস্ট্রি বেসিক বিল্ডিং কোর্স এইটুকু যদি না লিখে দিতাম, ইন্টারের স্টুডেন্টদেরকে যদি পড়াতাম, আমি এগুলোই পড়াইতাম। কারণ এগুলো 9-10-এও আছে, এগুলো ইন্টারেও আছে, একদম হুবহু একই জিনিস আছে। চতুর্থ অধ্যায়ে তাপ রসায়ন নামে একটা চ্যাপ্টার আছে, সেই তাপ রসায়ন চ্যাপ্টারে এই অংশটুকু তুমি পাবা। তাহলে বন্ধন ভাঙতে শক্তি শোষিত হয়, বন্ধন তৈরিতে শক্তি নির্গত হয়। মানে বন্ধন ভাঙতে শক্তি শোষিত হয় মানে কি? ও বাইরে থেকে আমার কাছে শক্তি নিবে, এই বন্ধন ভাঙতে শক্তি শোষিত হয়, এই বন্ধন ভাঙতে শক্তি শোষিত হয়, কিন্তু আবার যখন এই বন্ধনগুলো তৈরি হবে তখন শক্তি আবার নির্গত হবে।
তাহলে বন্ধন ভাঙতে শক্তি শোষিত হয়, বন্ধন গঠনে শক্তি নির্গত হয়। এখন আমি এখানে যে জিনিসটা বুঝাবো সেটা হতেছে, তুমি জানো দুনিয়ার সমস্ত বিক্রিয়াতেই বন্ধন ভাঙে, বন্ধন গড়ে। কি বললাম? সমস্ত রিয়াকশন। তুমি অত তো সুন্দর ইংলিশে একটা পশ লাইন বললা, কেমিক্যাল রিয়াকশন ইজ নাথিং বাট জাস্ট বন্ড ব্রেকিং অ্যান্ড বন্ড ফর্মিং। অনেক সুন্দর একটা ইংলিশের স্টেটমেন্ট দিলা না? তাহলে সমস্ত বিক্রিয়ায় বন্ধন ভাঙবে, বন্ধন গড়বে। বন্ধন ভাঙার সময় শক্তি শোষিত হয়, বন্ধন গঠনের সময় শক্তি নির্গত হয়। তার মানে সমস্ত বিক্রিয়াতেই শক্তি শোষণও হয়, সমস্ত বিক্রিয়াতে শক্তি নির্গমনও হয়। তাহলে আমি তাপ উৎপত্তি কারে বলতেছি, বা তাপ হারিয়ে বা কারে বলতেছি? সব বিক্রিয়াতেই তো শোষণ হচ্ছে, সব বিক্রিয়াতেই তো নির্গত হচ্ছে। তাহলে তুমি একটু চিন্তা করো তো তোমার অবুঝ হৃদয়ে, যে আমি সব বিক্রিয়াতেই শোষণ নির্গমন হয়, তাহলে তাপ শোষী বিক্রিয়া কোনটাকে বলতেছে, বা তাপ উৎপত্তি বিক্রিয়া কোনটাকে বলতেছে? আমার প্রশ্ন বুঝছো? আমার প্রশ্ন হইতেছে, তাপের শোষণ বিকিরণ সব বিক্রিয়াতেই হয়, একদম দুনিয়ার যত বিক্রিয়া আছে সব বিক্রিয়াতে তাপের শোষণ এবং বিকিরণ হয়। তাহলে তাপ উৎপত্তি কারে বলি আমি? চিন্তা করো, চিন্তা করো, দেখি চিন্তা করে আনসার পাও কিনা। তাপ উৎপত্তি বিক্রিয়াতেও কিন্তু তাপের শোষণ হয়, আবার তাপহারী বিক্রিয়াতেও কিন্তু তাপ উৎপন্ন হয়। কিন্তু কেন ওটাকে তাপ উৎপত্তি বলতেছি তাহলে, শোষণ যদি হয়? চিন্তা করে কোনো হদিস পাওয়া যায়? তোমরা আলকেমির অনেক আগের কোনো ভিডিও দেখছো যখন স্টুডিও লাইটিং এত ভালো ছিল না? মানে আমার এখন আসলে নিজের স্লাইড দেখলেই নিজেরই ভাল লাগে। মনে হয় যে এই যে আমি তো স্ক্রিনে দেখতে পাচ্ছি, আমাকে দেখা যায়, তো নিজেকে হচ্ছে এই যে বোর্ডটা এত ক্লিন দেখায়, এত সুন্দর দেখায়। আর আগে কি এটা জবথব জবথব স্টুডিও ছিল, 6 মাস আগে আর কি। আচ্ছা, এটা হয়তো অনেকে চিন্তা করতে পারছো না। এই হাল ছেড়ে দিয়েছেন, আমি বলে দিব। আচ্ছা ঠিক আছে, আমাকে সামিয়া, যে তাপ বেশি শোষণ করবে সেটা হচ্ছে তাপহারী। গুড। নাম হচ্ছে তনয়। তনয় না কি নাম? না তনয় না, তন্নি। আচ্ছা তন্নি এই আনসারটা দিছে। গুড, শোষণ বেশি হইলে রূপক আনসার দিছে। মনে রাখবা, তাপ উৎপন্ন বা শোষণ সব বিক্রিয়াতেই হয়, বাট কোনটা বেশি হয় তার বেসিসে আমরা বলি তাপহারী না তাপ উৎপাদী। কি বলছে? ধরো এই বিক্রিয়াতে, এই বিক্রিয়াতে বন্ধন এই যে এই স্টেজে শোষিত হয় বন্ধন ভাঙার সময়, আর তৈরি হওয়ার সময় নির্গত হয়। ভালো কথা। তো যদি শোষণটা বেশি হইতো তাহলে সেটা তাপহারী হইতো, যদি নির্গমনটা বেশি হইতো তাহলে সেটা তাপ উৎপাদী হইতো। কিন্তু শোষণ বিকিরণ সব বিক্রিয়াতেই হয়, মাথায় রেখো। তো এই যে কয়েকটা বন্ধন শক্তি তোমাকে একটু এখানে চার্ট আকারে লিখে দেওয়া আছে, তোমাদের বইয়ে আছে। এখন এই চার্টটার কয়েকটা মান একটু মুখস্থ রেখো। কয়েকটা মান বলতে যে এইটা একটু মুখস্থ রেখো, তারপরে কার্বন কার্বন মুখস্থ রেখো, নাইট্রোজেনটা মুখস্থ রেখো, তারপরে ও এইচটা মুখস্থ রেখো, অক্সিজেনটা মুখস্থ রেখো। এই যে যে কয়টাতে আমি টিক চিহ্ন দিয়েছি এই কয়েকটা মুখস্থ রাখলে তোমার অনেক হেল্প হবে। আর যে তাপ বেশি নির্গত হয় সেটা তাপ উৎপাদী বিক্রিয়া। হ্যাঁ, এই মানগুলো এমসিকিউর জন্য দরকার, আবার অনেক সময় অনেক জিনিস ফিল করতে দরকার। যেমন ধরো এই যে নাইট্রোজেন 946, এই 946 নাইট্রোজেনকে দিয়ে বিক্রিয়া করাইতে গেলে কিন্তু আগে নাইট্রোজেনের বন্ধন ভাঙতে হবে। তোমরা লেখার সময় যেগুলো আমি টিক চিহ্ন দিছি শুধু সেগুলো লিখো, বাকিগুলো লিখতে হবে না। আগে লিখে নাও, তারপরে এখানে কিছু কথা বলতেছে। এই তোমরা যে এখানে পড়াশোনা করছো, তোমাদের ক্লাসমেট ফ্রেন্ড ওরা কি করছে এখন? এটার একক কি শক্তির একক? হ্যাঁ, এগুলো সব হচ্ছে জুলের একক। এত কিলোজুল, সব কিলোজুল। কিলোজুল না জুল? তো কিলোজুল, দাঁড়া একটু দেখি, ভুলে গেছি। নাইট্রোজেন
কিলোজুল, এগুলো কিলোজুল পার মোল। এতে লিখাই আছে, আল্লাহ দেখছো বয়স হয়ে গেছে। আচ্ছা এবার দেখো যেটা বলতেছিলাম, যে এইগুলো যদি কখনো পরীক্ষায় ম্যাথ আসে সেগুলো তোমাকে এই ডাটাগুলো দেওয়া থাকে, কিন্তু এই মানগুলো মনে রাখলে কিছু জিনিস ফিল করা যায়। এইচএসসির পড়া পড়তেছে, এগুলো এইচএসসিরই পড়া। এই যে নাইট্রোজেন নাইট্রোজেন ট্রিপল বন্ড যে আছে, তার শক্তি কত? 946, অনেক বেশি শক্তি না? এখন তুমি যদি নাইট্রোজেন সাহেবকে দিয়ে কোনো বিক্রিয়া করাইতে চাও, যদি নাইট্রোজেন সাহেবকে দিয়ে কোনো বিক্রিয়া করাইতে চাও, এই নাইট্রোজেন সাহেবের মধ্যে কিন্তু এই বন্ধন ভাঙতে হবে। এখন এই বন্ধন ভাঙতে গেলে আমাকে এই পরিমাণ শক্তি দিতে হবে। এই পরিমাণ শক্তি দেওয়া কিন্তু অনেক কঠিন, অনেক কঠিন। এই জন্য নাইট্রোজেন সহজে বিক্রিয়া করে না। তার জন্য বাতাসে তোমরা জানো 78% নাইট্রোজেন আছে না? আছে তো? আমাদের বাতাসে সব থেকে বেশি কোনটা? নাইট্রোজেন না? ইভেন অক্সিজেন থেকেও তো নাইট্রোজেন বেশি। এখন এই যে সব থেকে বেশি বাতাসে নাইট্রোজেন থাকলেও নাইট্রোজেন কেন বিক্রিয়া করে না? কারণ নাইট্রোজেন অলমোস্ট নিষ্ক্রিয় গ্যাস। ওকে দিয়ে বিক্রিয়া করাইতে গেলে এই পরিমাণ শক্তি দিতে হবে। এই পরিমাণ শক্তি নর্মালি সচরাচর পাওয়া যায় না। এই জন্য নাইট্রোজেন বেশ নিষ্ক্রিয় গ্যাস। আমরা যে চিপস খাই, সেই চিপসের প্যাকেটে বাতাস থাকে, সেই বাতাসটা কি জানো? সবাই ঘুরতে গেছে? আচ্ছা, ও সবাই এইচএসসির পড়া পড়তেছে। এগুলো এইচএসসির পড়া সঞ্জিদা। আমরা যে চিপস খাই, সেই চিপসের কিন্তু প্যাকেটের মধ্যে নাইট্রোজেন থাকে। ওই নাইট্রোজেনটা আসলে কি করে দেখো, আলু তো আসলে খুব সহজেই জারিত হয়ে যায়, ডিসকালার্ড হয়ে যায়। সো কোনো কারণে যেন সেই বাতাসদের আক্রান্ত না হয়, সে যেন নিষ্ক্রিয় পরিবেশে অনেকদিন ভালো থাকে, তার জন্য আসলে নাইট্রোজেন থাকে। আগে তো আমরা 10 টাকা দিয়ে পটেটো চিপস কিনতাম, তোমরা এখন 10 টাকা দিয়ে নাইট্রোজেন গ্যাস কিনো। আগে একটা প্যাকেটে যে পরিমাণ চিপস থাকতো এখন তার অর্ধেকও থাকে না, এখন খালি বাতাস ভরে দেয় তোমাদেরকে। সো নাইট্রোজেনই কিনো মোটামুটি টাকা দিয়ে। আর তোমাদের কাছে একটা আবদার আছে আমার, তোমরা যারা এখানে আছো, মানে ভাই লিটারেলি বলতেছি, এই ক্লাসগুলো না করে তুমি ইন্টারের পড়াশোনা শুরু করলে ধরা খাবাই। আর ইন্টারের পড়াশোনা ভাই কখন শুরু করলে ভালো হয়, এটা আমার থেকে ভালো বাংলাদেশে খুব কম কেমিস্ট্রি টিচার জানে। কারণ তোমাদেরকে নিয়ে আমি ডিল করছি 10 বছর ধরে, 10 বছর, ফ্রিকিং 10 ইয়ার্স। তা আমি জানি আসলে হচ্ছে কখন পড়তে হয় কখন পড়তে হয় না, কিভাবে পড়তে হয়। এটা আমার থেকে ভালো খুব কম মানুষজন জানে বাংলাদেশে। তা আমি তোমাদেরকে বলবো তোমার ফ্রেন্ডদেরকে একটু বইলো আমার এই কোর্সের কথা, এটা তোমাদের কাছে আমার আবদার। কারণ তোমরা না বললে তো আসলে ওদের কাছে আমি পৌঁছাতে পারবো না, তোমরা না বললে তোমাদের ব্যাচমেটদের কাছে আমি পৌঁছাতে পারবো না। সো এটা তোমাদের কাছে বড় ভাই হিসেবে আমার আবদার, ওদেরকে একটু বলবা, একটু জানাইও। আর এটা আসলেই দরকার আছে, এই বেসিক বিল্ডিং না করে কলেজে গেলে তুমি আসলে ঝামেলায় পড়বা। আর এখন ইন্টারের পড়া শুরু করার দরকার নেই, মানে ইন্টারের পড়া মানে এইগুলোকে টেকনিক্যাল ইন্টারের পড়া। কিন্তু এখনও যে ইন্টারের বই ধরে গুণগত রসায়ন শুরু করে দিচ্ছে অনেকে, আমার খুব মায়া লাগে ওদের জন্য। বুঝতে পারছো? এই শক্তিগুলো কি বন্ধন ভাঙা গড়া উভয়ের ক্ষেত্রে একই? হ্যাঁ, ভালো প্রশ্ন করছো সামিয়া। এই নাইট্রোজেনের বন্ধন ভাঙলে এই পরিমাণ শক্তি দিতে হবে, এই বন্ধন তৈরি হলে এই পরিমাণ শক্তি নির্গত হয়। সুন্দর। এখন ডেল এইচ এর ইকুয়েশন কি? ডেল এইচ ইকুয়েশন হতেছে বন্ধন ভাঙতে শোষিত শক্তি মাইনাস বন্ধন গঠনে নির্গত শক্তি। এইটার সাথে অভ্যন্তরীণ শক্তিকে কিন্তু মিলাবা না। অভ্যন্তরীণ শক্তি হইতেছে অন্য একটা অ্যাঙ্গেল, এবং অভ্যন্তরীণ শক্তি বন্ধন শক্তি আলাদা, এটা তো আমরা জানি। সো বন্ধন ভাঙতে শোষিত শক্তি মাইনাস বন্ধন গঠনে নির্গত শক্তি, এই বিয়োগফলকে বলা হয় ডেল্টা এইচ। ডেল মানে পরিবর্তন, এইচ মানে হচ্ছে হিট। তাহলে এইটা কিন্তু হিটের পরিবর্তন। তাহলে দেখো তো ভাইয়া, তাপোৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে যদি সেই বিক্রিয়াটাকে আমি চিন্তা করি, তাপোৎপাদী, যদি সেই বিক্রিয়াটা তাপোৎপাদী হয়, তাহলে কাঁচা বাচ্চারা কোনটা বড় হবে? ধরো আমি এটাকে ধরলাম হচ্ছে E1, আর এটাকে ধরলাম হচ্ছে E2। তুমি নিজে কিছুক্ষণ আগে স্বীকার করছো, কয়েকজন আনসারও দিছো, আমি বলেও দিছি, যদি সেই বিক্রিয়াটা তাপোৎপাদী হয় তাহলে বন্ধন গঠনে নির্গত শক্তিটা বেশি হবে, তাই না? বন্ধন গঠনে নির্গত শক্তিটা বেশি হবে। তাহলে তাপোৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে যে E1 থেকে E2 বড় হবে। তো E2 যদি বড় হয় তাহলে অটোমেটিক্যালি মানটা কি চলে আসে? মাইনাস চলে আসে না? সো ডেল এইচ এর ফর্মুলাটা এইভাবে ডিজাইন করা যেন তাপোৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে ডেল এইচ এর মানটা কি আসে? নেগেটিভ আসে। বুঝিয়ে আছি? এটা খুব ইজি পিজি জিনিস। এখন আমি তোমাদেরকে একটা গ্রাফ দেখাবো। এই গ্রাফটা খুব ইম্পর্টেন্ট তোমাদের জন্য, এই গ্রাফটা কলেজের বইও তুমি পাবা।
ওকে, এরকম একটা গ্রাফ নিলাম কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা। আমি এই বরাবর নিলাম হচ্ছে এনার্জি, এখানে নেই, আর এই বরাবর নিলাম হতেছে রিঅ্যাকশন প্রোগ্রেস, মানে রিঅ্যাকশন কিভাবে আগাচ্ছে সেটা। আর আমি ওই বরাবর নিলাম হচ্ছে এনার্জি। এখন আমি হতেছে এখানে রাখলাম হচ্ছে আমার বিক্রিয়ক। বিক্রিয়ক যদি না লিখে সরাসরি উদাহরণ দিয়ে আশা করি বুঝবা যে এইখানে আমি কি রাখলাম, এখানে আমি রাখলাম হতেছে হাইড্রোজেন এবং হতেছে নাইট্রোজেন। এখানে হাইড্রোজেন আছে আর হচ্ছে নাইট্রোজেন আছে, ওরা হচ্ছে আমাদের বিক্রিয়ক। এবার আমরা জানি কেমিক্যাল রিঅ্যাকশন ইজ নাথিং বাট জাস্ট বন্ড ব্রেকিং অ্যান্ড বন্ড ফর্মিং। তাহলে প্রথমে কি বন্ধন ভাঙতে হবে না? সো প্রথমে বন্ধন ভাঙবে, এই যে প্রথমে বন্ধন ভেঙে সে এইখানে গেল। আমি পুরো গ্রাফটা আগে আঁকি, নাহলে গ্রাফটা দেখতে সুন্দর হবে না, তাও সুন্দর হয়নি। ধরো এরকম একটা গ্রাফ আমার কাছে আছে, এইখানে কি তৈরি হলো, এখানে তৈরি হলো হতেছে আমাদের অ্যামোনিয়া। হাইড্রোজেন নাইট্রোজেন বিক্রিয়া করে সেখানে অ্যামোনিয়া তৈরি করে। সবাই এরকম একটা গ্রাফটা এঁকে নাও। এরপরে আমি এখানে কিছু কথা বলবো, এই কথাগুলো খুবই ইম্পর্টেন্ট কথা। আর আমরা একটু এইটাকে একটু লেভেল করে রাখি, এই যে এটাকে একটু আমি আমার সুবিধার জন্য লেভেল করে রাখলাম। উৎপাদ যেখানে উৎপন্ন হয়েছে সেটাকে একটু লেভেল করে রাখি। আর এইটাকে একটু লেভেল করে রাখি। এটা তোমাদের করতে হবে না, আমি আমার জন্য করছি। তোমরা এই তিনটা দাগ দিও না, এই তিনটা দাগ আমি আমার জন্য দিছি তোমাকে বোঝানোর জন্য। সবার কি লেখা হয়েছে দেখো? লিখে হইলে বলো তো। আচ্ছা, লেখা হয়েছে। এবার আমরা একটু বোঝার চেষ্টা করি এখানে কি ঘটনাটা ঘটছে। প্রথমে দেখো, বিক্রিয়ক তুমি বলতে পারো যে ভাইয়া বিক্রিয়ক উপর থেকে কেন শুরু হয়েছে, বিক্রিয়ক কেন একেবারে এইখান জিরো থেকে শুরু হয়নি? ওই যে এইটুকু হতেছে বিক্রিয়কের অভ্যন্তরীণ শক্তি। বলছিলাম সবার মধ্যেই কিছু না কিছু শক্তি থাকবেই, তো আমাদের এই শক্তিটা হইতেছে বিক্রিয়কের অভ্যন্তরীণ শক্তি। তো আমরা এখন অভ্যন্তরীণ শক্তি নিয়ে ডিল করবো না, আমরা বন্ধন ভাঙা করার শক্তি নিয়ে কাজ করব। সো এইটুকু উপরে কেন শুরু হয়েছে, অভ্যন্তরীণ শক্তির মধ্যে কিছু আছে তার জন্য উপর থেকে শুরু হয়েছে, এটুকু একটু বুঝে রাখো। এখন এই যে গ্রাফটা রিয়াকশন আমি সময় যত আগাচ্ছে, এই যেখানে তুমি প্রোগ্রেস ধরতে পারো, সময় ধরতে পারো, প্রোগ্রেস ধরলেও যা আসবে সময় ধরলেও তাই আসবে। প্রথমে কি করে সময়ের সাথে সাথে আমাকে এই বন্ধনগুলো ভাঙতে হবে না? তাহলে এই যে এইখান থেকে এই পর্যন্ত, এইখান থেকে এই পর্যন্ত বন্ধন ভাঙছে। বন্ধন ভাঙছে মানে কি হয়েছে, এই যে হাইড্রোজেন এবং নাইট্রোজেন এই বন্ধনটা ভাঙছে। কারণ তুমি হাইড্রোজেন নাইট্রোজেনের বন্ধন না ভাঙা পর্যন্ত কোনোভাবে এখানে অ্যামোনিয়া তৈরি করতে পারবা না। তাহলে বন্ধন ভাঙছে মানে হচ্ছে শক্তির কি হয়েছে ভাই, শক্তির শোষণ হয়েছে। কতটুকু শক্তির শোষণ হয়েছে দেখো, যে এই পরিমাণ শক্তির শোষণ হয়েছে। তাহলে আমি বলতে পারি শোষণ তো আসলে শক্তি তো আমি অক্ষ বরাবর নিছি। এখন শক্তির হিসাবটা তো আসলে এরকম বাঁকাভাবে হয় না, শক্তির হিসাব তো লম্বা লম্বি দাগটা হয়। তাহলে আমি বলতে পারি যে এই হাইড্রোজেন এবং নাইট্রোজেনের মধ্যকার বন্ধন ভাঙতে এতটুকু শক্তির শোষণ হয়েছে। সো এটা আমাদের মোট, ধরলাম আমি যদি এটাকে হচ্ছে এ দেই, এটাকে যদি বি দেই, তাহলে আমাদের এ বি হচ্ছে শোষিত শক্তি। কাঁচা বাচ্চারা বুঝতে পারি এটুকু? এই এতে যাওয়ার পরে কি হইলো, সমস্ত হাইড্রোজেন নাইট্রোজেনের বন্ধন ভেঙে গেল। এরপরে কি হইতেছে, নাইট্রোজেনের সাথে হাইড্রোজেনের বন্ধন তৈরি হওয়া শুরু হচ্ছে। তাহলে এখানে হইতেছে বন্ধন ফর্মেশন হয়। ফর্ম হয় মানে শক্তি কি হয়, এখানে নির্গত হয়। তাহলে এইখান থেকে এই পর্যন্ত শক্তি কি হয়েছে, নির্গত হয়েছে। আচ্ছা, নির্গত শক্তি এরকম শক্তিদের বাঁকাভাবে হিসাব হবে না। তাহলে আমাদের নির্গত শক্তি কতটুকু হবে, নির্গত শক্তি হবে দেখো এতটুকু। আমি যদি এটাকে আরেকটা সিম্বল দিই, ধরো এটা হচ্ছে আমার এ বি, এটা হচ্ছে সি, এটা হচ্ছে ডি।
তাহলে আমাদের সিডি কি? সিডি হইতেছে নির্গত শক্তি। এখন বলো তো ভাইয়া, এই গ্রাফ অনুযায়ী শোষিত শক্তি বেশি নাকি নির্গত শক্তি বেশি? আরেকবার বোঝান অবশ্যই। এখানে হাইড্রোজেন নাইট্রোজেন আছে, মানে বিক্রিয়ক আছে। তো বিক্রিয়কগুলোর মধ্যে প্রথমে বন্ধন ভাঙতে হয়েছে, বন্ধন ভেঙে এই জায়গায় গেছে, এখানে সমস্ত বন্ধন ভেঙে গেছে। তাহলে এই শক্তিটুকু কি? শোষিত শক্তি। কারণ আমরা কিছুক্ষণ আগেই শিখে আসছি বন্ধন ভাঙতে শক্তি শোষণ হয়। তাহলে এই শক্তিটুকু হচ্ছে শোষিত শক্তি, সেই মানটা হচ্ছে এটা এবি। আবার এইখান থেকে এই পর্যন্ত বন্ধন তৈরি হয়েছে, তাহলে এখান থেকে এই পর্যন্ত যদি বন্ধন তৈরি হয় তাহলে এই পুরোটুকু হতেছে কি? তখন শক্তি নির্গত হয়েছে। বাট নির্গতের মান কোনটা? এই যে সোজাসুজি মানটা, যেহেতু আমি এক্সিস বরাবর নিচ্ছি। তাহলে এই বিক্রিয়া নির্গত শক্তি বেশি। নির্গত শক্তি বেশি মানে হইতেছে এটা আসলে কি বিক্রিয়া? এটা তাপোৎপাদী বিক্রিয়া। বুঝতে পারছো? যদি এটা থেকে এটা নিচে নেমে যায় সেই বিক্রিয়াটা তাপোৎপাদী বিক্রিয়া। এবার যদি বলা হয় ভাইয়া কতটুকু তাপ নির্গত হয়েছে, কতটুকু তাপ নির্গত হয়েছে? দেখো এইটুকু ছিল আমার শোষিত, এই এতটুকু হচ্ছে নির্গত। এইটুকু শোষিত, এতটুকু নির্গত। আবারও বলি, এইটুকু শোষিত, এতটুকু নির্গত। তাহলে ভাইয়া কোনটা বড়? নির্গতটা বড় না? কতটুকু বড়? এই যে এতটুকু বড় না? এই যে এতটুকু। এটা অন্য একটা রং দিয়ে দেখাই, পিঙ্ক কালার দিয়ে দেখাবো। এই যে এতটুকু বড়। এটা হচ্ছে আমাদের এই বিক্রিয়ার কিসের মান? ডেল এইচ এর মান। তাহলে বন্ধন ভাঙা গড়ার হিসাবটা বুঝতে পারছো? বন্ধন ভাঙতে শোষিত শক্তি, বন্ধন গঠনে নির্গত শক্তি, ওই পার্থক্যটা হচ্ছে আমাদের কি? ডেল এইচ। আচ্ছা, বন্ধন ভাঙা গড়ার অ্যাঙ্গেলটা শেষ। এবার আমি তোমাদেরকে একটু অন্য অ্যাঙ্গেল থেকে বুঝাই, যে অ্যাঙ্গেলটা আমরা শুরুতে পড়ছিলাম। বন্ড এনার্জি বিয়োগ করলেই পাবো। হ্যাঁ, গুড। এবার আমরা একটু যেটা শুরুতে শিখছিলাম অভ্যন্তরীণ শক্তি, সেটা দিয়ে একটু বুঝাই। বন্ধন দুইটা অ্যাঙ্গেল থেকে বলছিলাম বিক্রিয়ার তাপ হিসাব করা হয়, একটা হতেছে অভ্যন্তরীণ শক্তি, একটা বন্ধন ভাঙা গড়া শক্তি। বন্ধন ভাঙা গড়া শক্তি আমরা হিসাব করে ফেলছি, ওটা এখানে থাকুক। দেখো এটা হতেছে বিক্রিয়কের অভ্যন্তরীণ শক্তি, আর এই যে এইটুকু হতেছে উৎপাদের অভ্যন্তরীণ শক্তি। অভ্যন্তরীণ শক্তি মানে কি? ওর মধ্যে যে পরিমাণ শক্তি থাকে। তাহলে দেখো বিক্রিয়কের মধ্যে এতটুকু আছে, উৎপাদের মধ্যে এতটুকু আছে। তাহলে অভ্যন্তরীণ শক্তি বেশি কার? বিক্রিয়কের না? এবং আমরা কি শিখছিলাম দেখো, সেই স্লাইডে তোমাকে আমি ফেরত গিয়ে দেখাই। আমরা শিখছিলাম বিক্রিয়কের অভ্যন্তরীণ শক্তি যদি বেশি থাকে তাহলে সেটা তাপোৎপাদী বিক্রিয়া হয়। তাহলে এই গ্রাফের ক্ষেত্রে এই যে বিক্রিয়কের অভ্যন্তরীণ শক্তি বেশি এতটুকু, আর এইটুকু হচ্ছে উৎপাদের অভ্যন্তরীণ শক্তি, যেহেতু বিক্রিয়ক এটা বেশি তাপোৎপাদী বিক্রিয়া হবে। তাহলে তুমি বন্ধন ভাঙা গড়ার হিসাব করলেও সেটা তাপোৎপাদী হয়, তুমি অভ্যন্তরীণ শক্তির হিসাব করলেও তাপোৎপাদী হয়। এখন এই অভ্যন্তরীণ শক্তির হিসাবটি ইউজুয়ালি আমরা করি না এখানে, বা তারপরে তোমাদেরকে বুঝাই দিলাম যেন বেসিকটা ক্লিয়ার হয়ে যায়, কনসেপ্টটা যেন ক্লিয়ার হয়ে যায়। বুঝতে পারছি ভাইয়া? ক্লিয়ার সবার কাছে? জি ভাই, ক্লিয়ার, গুড। এবার যদি এই বিক্রিয়ার আমি ডেল এইচ এর মানটা একটু হিসাব করব, চলো ওই চার্ট থেকে। মিথেনের সাথে ক্লোরিন, তারপর হচ্ছে ক্লোরোমিথেন HCl। আগে রিঅ্যাকশনটা লিখে নাও। এখন আমি যদি এই বিক্রিয়ার বন্ধনগুলো তোমাকে দেখাই দিই, এই হচ্ছে আমাদের মিথেনের ক্ষেত্রে বন্ধন, এই হচ্ছে ক্লোরিন ক্লোরিন বন্ধন, আর এটা হচ্ছে HCl বন্ধন। ওই বিক্রিয়াটাকে যদি বন্ধন শক্তি দিয়ে দেখাই তাহলে এরকম দাঁড়ায় আর কি। তোমাদেরকে এই যে যে ছবিটা দেখাইছে এটা কিন্তু 3D ছবি। 3D ছবি এরকম হয়, 3D ছবি এরকম হয়। তা আমি দেখলাম মিথেনের সাথে ক্লোরিন বিক্রিয়া করলো, সেখানে ক্লোরোমিথেন তৈরি হলো, HCl তৈরি হলো। এবার যদি আমি এই বিক্রিয়া ডেল এইচ এর মান চিন্তা করতে চাই, এই কাঁচা বাচ্চারা ডেল এইচ এর মান মনে আছে? বন্ধন ভাঙতে শোষিত শক্তি মাইনাস বন্ধন গঠনে নির্গত শক্তি। এখন এখানে বন্ধন ভাঙার ক্ষেত্রে কোন কোন বন্ধনগুলো ভাঙছে দেখো তো, বুঝো কিনা?
আসলে 4টা হাইড্রোজেন বন্ধনই ভাঙে, কিন্তু সেই 4টার মধ্যে যে 3টা যেরকম সেরকমই এখানে আছে না, দেখো তো 3টা কিন্তু পরিবর্তন হয়নি। তাহলে আমি এখানে ওই 3টা যোগ বিয়োগ করাতে একই কথা, কাটাকাটি চলে যাবে। মানে দেখো যে এই বন্ধনটা এই বন্ধনটা এই বন্ধনটা যেরকম সেরকমই এখানে আছে, ওই 3টার আমি আর এক্সট্রা হিসাব করব না। তো আমি আসলে কি করলাম, এখানে কার্বন হাইড্রোজেন বন্ধন একটা ভাঙলো, আর এখানে ক্লোরিন ক্লোরিন বন্ধন একটা ভাঙলো। এই শক্তিটা হইতেছে বন্ধন ভাঙতে শোষিত শক্তি। বন্ধন গঠন হয়েছে কোথায়? এই যে এই কার্বনের সাথে ক্লোরিনের, কার্বনের সাথে ক্লোরিনের বন্ধন গঠন হয়েছে, কার্বন ক্লোরিন বন্ধন গঠন হয়েছে, আর এখানে HCl বন্ধনটা গঠন হয়েছে। এরপর তুমি যদি এই ভ্যালুগুলো বসাও, এই ভ্যালুগুলো তুমি কোথায় পাবা, যে এখানে সব পাবা। এই ভ্যালুগুলো বসাইলেই তুমি হইতেছে এখানকার ΔH পেয়ে যাবা। এবার মজার কথা হইতেছে, তোমাকে যে আমি দেখাইছি যে ভাইয়া এখানে কার্বনের সাথে শুধু একটা হাইড্রোজেনের বন্ধন ভাঙছে, বাকি 3টা ভাঙে নাই, এটা কিন্তু ঠিক না। আসলে এই সবগুলোই ভেঙে যায়, সবগুলোই ভাঙতে হয় বিক্রিয়া হওয়ার জন্য। আবার এখানে ওই যে 3টা যেরকম সেরকম আবার তৈরি হয়। তাহলে যেহেতু সবগুলোই ভাঙে, ওই 3টা ভাঙে 3টা গড়ে, সো এখানে হিসাব করা আর এখানে হিসাব করা তো একই হয়ে যায়। হিসাবটা যেহেতু চেঞ্জ হয় না, তার জন্য আসলে আমরা ওইটা এই পাশের ওপাশে দেখাচ্ছি না, কিন্তু বাস্তবে কিন্তু সবগুলো বন্ধন ভাঙে, সবগুলো বন্ধন করে। কিছু প্র্যাকটিস করি তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। কোনটির বন্ধন শক্তি সর্বাধিক বলো? কার বন্ধন শক্তি সর্বাধিক? উত্তর হচ্ছে কি নাইট্রোজেন। ভাই নাইট্রোজেনের বন্ধন শক্তি এটা মানে এক্সট্রিম লেভেলের বেশি। 1 মোল মিথেন গ্যাস পোড়ালে কত জুল তাপ উৎপন্ন হয়? 1 মোল মিথেন গ্যাস পোড়ালে কত জুল তাপ উৎপন্ন হয়, জানা সেটা? এই মানটা আমার মুখস্থ আছে 890, কিন্তু আমরা একটু বের করি, চলো দেখি। মিথেন, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, পানি, এটা রিঅ্যাকশন না? এবং যদি সমতা বিধান করতে চাও তাহলে কি দাঁড়ায়? সমতা বিধান করলে কার্বন একটা, কার্বন ডাই অক্সাইড একটা হবে, হাইড্রোজেন 4টা, তাহলে পানি হবে 2টা, আর এখানে অক্সিজেন হবে হচ্ছে 2। এই হচ্ছে আমাদের এই কেমিক্যাল রিঅ্যাকশন। এখন তুমি যদি এই রিঅ্যাকশনের জন্য দেখতে চাও তাহলে দেখো তো এখানে কি হয়। কার্বন হাইড্রোজেন বন্ধন ভাঙে কয়টা কাঁচা বাচ্চারা? 4টা না? অক্সিজেন অক্সিজেন ভাঙে কয়টা? 2টা। সবাই কি বুঝতে পারো কেমনে 4টা হয়? মিথেনে 4টা কার্বন হাইড্রোজেন আছে। মাঝারুল আরেকবার বলেন, কোনটা বলবো ভাই? 1 মোল মিথেন গ্যাস পোড়ালে কত জুল তাপ উৎপন্ন হয়? তাহলে মিথেনের সাথে অক্সিজেনের বিক্রিয়া করছে। আমরা জানি যে কোনো হাইড্রোকার্বনকে, গত ক্লাসে বলছিলাম, যে কোনো হাইড্রোকার্বনকে পোড়ালে কার্বন ডাই অক্সাইড পানি তৈরি হয়। তাহলে আমি দেখলাম কার্বনের সাথে 4টা CH বন্ড আছে, সেই 4টা ভাঙতে হয়। অক্সিজেন তো O2 থাকে, তার 2টা বন্ধন ভাঙতে হয়। ওকে, কার্বন ডাই অক্সাইডে কি থাকে? কার্বন অক্সিজেন বন্ড কয়টা থাকে? 2টা থাকে না? কেন? কারণ কার্বন ডাই অক্সাইড দেখতে হচ্ছে এরকম, অক্সিজেন কার্বন, এখানে হচ্ছে অক্সিজেন। তাহলে ওই রকম যেহেতু 1 মোল কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হইতেছে, তাহলে ওরকম কার্বন অক্সিজেন বন্ধন কয়টা? 2টা বন্ধন আছে। আর এখানে OH বন্ধন কয়টা আছে? 4টা আছে। ভাইয়া OH বন্ধন 4টা কেমনে হয়? দেখো পানি এরকম না? তাহলে একটা পানির মধ্যে OH বন্ধন কয়টা? 2টা। তাহলে 2টা পানির মধ্যে OH বন্ধন কয়টা? 4টা। দেখো এই লাইনটা বুঝো কিনা? কার্বন হাইড্রোজেন বন্ধন 4টা, অক্সিজেন অক্সিজেন বন্ধন হচ্ছে 2টা, কার্বন অক্সিজেন বন্ধন হচ্ছে 2টা, আর হইতেছে OH বন্ধন হচ্ছে 4টা। এবার যখন ডেল্টা H বের করব, 4 গুণন কার্বন হাইড্রোজেন বন্ধন কত? এগুলো আমারও মুখস্থ থাকে না। 414, তাই না? তাহলে 4 গুণন হচ্ছে 414, 414 প্লাস 2 গুণন অক্সিজেন অক্সিজেন কত দেখে এসেই বলি আমি,
অক্সিজেন অক্সিজেন বন্ধন হইতেছে এই যে এখানে 498, 498 মাইনাস 2 গুণন কার্বন অক্সিজেন বন্ধন কত? কার্বন অক্সিজেন বন্ধন হচ্ছে কই যেন, এটা না, কার্বন অক্সিজেন দ্বিবন্ধন 724, 724 প্লাস 4 গুণন ওএইচ বন্ধন কত? ওএইচ বন্ধন হচ্ছে, ওএইচ বন্ধনটা কই? 464, 464। ভাই লেখার জন্য টাইম দেন প্লিজ। হ্যাঁ হ্যাঁ, তাহলে হচ্ছে 4 গুণন 414 যোগ হচ্ছে 2 গুণন 498 মাইনাস 2 গুণন 724 যোগ 4 গুণন 464। আরে কি আসলো এটা? 652 আসে। তোমাদেরকে 652 আসে? দেখো তো কত আসে। আচ্ছা, এখানে ডেল এইচ এর মানটা আসে হচ্ছে 652, 652। কিন্তু আসলে এই মিথেনের ক্ষেত্রে মানটা আমার মুখস্থ, এই মানটা হচ্ছে 890। ওরা হয়তো মুখস্থ মান থেকে প্রশ্ন করছে, কিন্তু ডেটা থেকে বের করলে আসলে 652 আসে। পারিপার্শ্বিক আসলে আসলে অনেক কিছুর উপর নির্ভর করে। তো লিখে নাও তো। যাক, মিথেনের মানটা মুখস্থ করো, আর এই কেমনে বের করা হইলো সেটাও শিখে নিলা। আর এই মানগুলো আসলে এক এক বইতে এক এক রকমের দেওয়া। যেমন নাইট্রোজেনেরটা কোনো বইতে আমি পড়ছি 940, কোনো বইতে পড়ছি 945, এখানে লেখা 946। উৎপাদ থেকে বিক্রিয়ক বিয়োগ হবে না? না না রূপক, আমরা তো বন্ধন ভাঙে গড়ার হিসাবটা করছি ভাইয়া। ডিএলএইচ মানে কি? বন্ধন ভাঙতে শোষিত শক্তি মাইনাস বন্ধন গঠনে নির্গত শক্তি। অভ্যন্তরীণ শক্তির হিসাব হলে উৎপাদ মাইনাস বিক্রিয়ক, কিন্তু ভাঙে গড়ার হিসাব হলে বন্ধন ভাঙতে শোষিত শক্তি মাইনাস বন্ধন গঠনে নির্গত শক্তি। বুঝতে পারছো? লেখা হয়েছে? ওকে। 2 মোল ক্লোরিন ক্লোরিনের বন্ধন শক্তি কত? ক্লোরিন ক্লোরিনের বন্ধন শক্তি মনে হয় 214 না কত জানি, ধরো একটু দেখে আসি। ক্লোরিন ক্লোরিন হচ্ছে 314, না 244, 244। তাহলে 1 মোলের ক্ষেত্রে হচ্ছে, এখনো হয়নি, এই তাড়াতাড়ি লিখো। তাহলে 1 মোলের জন্য হচ্ছে 244। তাহলে আমাকে এখানে বলছে 2 মোল, 2 মোল মানে ডাবল হবে। ডাবল যদি হয় তাহলে কত হবে? 488। এমসিকিউ তুলো না, এমসিকিউ তোলা দরকার নেই। 1 মোল মিথেন গ্যাস পোড়ালে কত জুল শক্তি পাওয়া যায়? কত জুল? আমরা দেখছিলাম 890 কি কিলো জুল ছিল না? তাহলে 890 যদি কিলো জুল হয়, তাহলে এখানে দাঁড়ায় হতেছে, আহারে এই মুখস্থ মান থেকে প্রশ্ন আসে, দাঁড়া একটু দেখি। মিথেনের দহন তাপ কত? এই জিনিসগুলো আমার পছন্দই না।
তোমাদের বইতে বোধহয় মিথেনের দহন তাপ দেওয়া আছে সরাসরি। 890 কিলোজুল, হ্যাঁ ঠিক আছে। 890.3, এটা ঠিক আছে। তাহলে এখানে 890-এর কাছাকাছি কোনটা আসে? 789, 900, এটা হচ্ছে এটা 890 কিলোজুল। জুলে করলে ওই যে এটা আসে 91। এ হচ্ছে আনসার। 2.5 মোল নাইট্রোজেন বন্ধন ভাঙতে কত জুল তাপ প্রয়োগ করতে হবে? 2.5 মোল নাইট্রোজেন, 1 মোল নাইট্রোজেন যদি হইতো তাহলে কত লাগতো? 945 বা 946 কিছু একটা, 10⁻³ কারণ তোমাকে কি চাইছে ভাইয়া? জুল চাইছে না? তাহলে 1 মোলের জন্য হচ্ছে 946 জুল, তাকে আবার 2.5 দিয়ে গুণ করব। গুণ করলে কত থাকে? গুণ করলে থাকে হইতেছে ডি আনসার হয় এটা। আমি কিন্তু হিসাব করলাম না, তোমাদের কথা বিশ্বাস করে নিলাম। 2365 বা 63 এরকম কিছু একটা আসবে। ওকে, তারপরে হচ্ছে এই বিক্রিয়াটা, এটা তোমরা খাতায় তোলো না, আমরা জাস্ট এক লাইনে করব। এটা করে আমাদের আজকের পড়াশোনা শেষ হয়ে যাবে। হাইড্রোজেন হাইড্রোজেন, অক্সিজেন অক্সিজেন, OH এর বন্ধন শক্তি যথাক্রমে এত এবং এত এত। বিক্রিয়াটি ΔH এর মান নির্ণয় করো। দেখবা প্র্যাকটিস আসলে কিভাবে মানুষকে ফাস্ট করে দেয়। যে কোনো কাজ তুমি একাধিকবার করলে সেই কাজে তোমার স্পিড আসবেই, আসতে বাধ্য। পড়াশোনা হোক, পড়াশোনার বাইরের কোনো কাজ হোক। কাছাবাচার আমি যদি এক লাইনে করি, দেখো তো বুঝো কিনা। ΔH মানে বন্ধন ভাঙতে শোষিত শক্তি প্রথমে। এখন এখানে হাইড্রোজেন বন্ধন আছে 2টা, আর ওর বন্ধন শক্তি দেওয়া আছে 435। তাহলে 435 গুণন 2 মানে হইতেছে 770, সরি 870। এই বুঝতে পারি কেমনে 870 হয়েছে। আবারও বলি যে এইখানে 2টা হাইড্রোজেনের বন্ধন ভাঙবে, 2 মোল হাইড্রোজেন। 1 মোলের জন্য মানটা 435, 2 মোলের জন্য ডাবল হবে, তাহলে 870 হইল। এখানে অক্সিজেন অক্সিজেন বন্ধন ভাঙবে হচ্ছে একটা, তাহলে সেই মান দেওয়া আছে কত? 498 মাইনাস। এখানে OH বন্ধন কয়টা? 4টা। 4টা না, তোমাদেরকে দেখাইছিলাম একটা পানির অণুর মধ্যে 2টা, তাহলে 2টার মধ্যে 4টা হবে। এবং OH বন্ধন কয়টা এখানে? 464, 464। দেখো যা আসে তাই আনসার। প্র্যাকটিস এইভাবে তোমাকে ফাস্ট বানায় আসলে। অনেকে বলে যে ভাইয়া শর্টকাট করতে পারি না, শর্টকাটে করা শিখাই দেন। শর্টকাট কি? তুমি যখন একটা জিনিস কয়েকবার পড়বা, ওই এমনি শর্টকাট তুমি করে ফেলতে পারবা, অনেক লাইন স্কিপ করতে পারবা। ডি আসে আনসার। ওকে, আচ্ছা এইবার দেখি তোমাদের কোনো কথা আছে কিনা। যদি তোমাদের কোনো কথা থাকে তাহলে তোমাদের কথাগুলো শুনি। ও, গত ক্লাসের ম্যাথটা করাই দেবো, ঠিক আছে গত ক্লাসের ম্যাথটা করাই দিই। গত ক্লাসের ম্যাথটা দাঁড়াও, এইটা
ওকে, চলো দেখি গত ক্লাসের যে ম্যাথটা, এটা তো ছিল তাই না? এক পাশে হাইড্রোক্লোরিক অ্যাসিড ছিল, এক পাশে অ্যামোনিয়া ছিল। এখন আমি জানি যে হতেছে ওই এম এর সাথে সম্পর্ক স্থাপন করতে হবে কি, এম এর সাথে সম্পর্ক স্থাপন করতে হবে হতেছে আমার ভি এর সাথে। এখন এম এর সাথে সম্পর্ক স্থাপন করতে গেলে ইকুয়েশনটা কি ছিল? ইকুয়েশন ছিল এইটা, যে আর সমানুপাতিক √1/m, আবার আর সমানুপাতিক ভি, তাই না? এটা আমার ইকুয়েশন ছিল। তাহলে সেখান থেকে আমি দেখলাম যে এম আর ভি ব্যস্তানুপাতিক হয়, তার মানে ভি সমানুপাতিক হইতেছে 1/√m। বা এটা লিখলেও হয়, এটা না লিখলেও হয়। সেখান থেকে আমি বলতে পারলাম যে ভি কি বলে √m of HCl by m of ammonia সমান v of ammonia by v of HCl। দেখো তো, এটা তো বুঝতে পারো, এই পর্যন্ত সবাই আসছো, এই পর্যন্ত আসতে মনে হয় কারো কোনো সমস্যা নেই। রংটা একটু চেঞ্জ করে নেই, সাদা রংটা নেই আর চিকনটা একটা নেই। এবার দেখি ভিটা আসলে বের করছো কিভাবে। আমি যদি প্রথমে নিব অ্যামোনিয়ার ভি। এখন অ্যামোনিয়া প্রথমে কি কভার করে ভাইয়া? প্রথমে কভার করে হইতেছে এই অর্ধগোলকটা না, অর্ধগোলক। তাহলে অ্যামোনিয়া প্রথম কভার করে অর্ধগোলক। অর্ধগোলকের ফর্মুলা কি? অর্ধগোলকের ফর্মুলা হইতেছে 2/3 পাই আর কিউব। শোনো, গোলকের ফর্মুলা হইতেছে 4/3 পাই আর কিউব, যদি সেটা সম্পূর্ণ গোলক হইতো। কিন্তু এটা তো গোলক না, এটা তো আসলে অর্ধগোলক। তাহলে অর্ধগোলকের আয়তনের ফর্মুলা 2/3 পাই আর কিউব, এটা তো জানো সবাই। গোলক হইলে 4/3 পাই আর কিউব হইতো, বাট অর্ধগোলকের জন্য 2/3 পাই আর কিউব। তাহলে আমি এখানে নেব হইতেছে 2/3 পাই ইন্টু আর কিউব, মানে কত? এই যে অর্ধগোলকের ব্যাসার্ধ কত, 3 না? এমনই যখন আসে তখন দেখো যে অর্ধগোলকতে যে এই পর্যন্ত তার ব্যাসার্ধ তো 3 এর অর্ধেক। তাহলে এখানে হবে হইতেছে 2/3 পাই 3 কিউব। সবাই কি বুঝতে পারি কাঁচা বাচ্চারা? এরপরে আসি এই যে কোণক, কোণকের আয়তনের ফর্মুলা কি? ফর্মুলা হইতেছে পাই আর স্কোয়ার এল বা এইচ, তুমি যাই বলো না কেন, তাই না? তাহলে পাই আর স্কোয়ার এল যদি চিন্তা করি, তাহলে এখানে থেকে হচ্ছে পাই আর কত, অর্ধগোলকের আর যেটা, কোণকের আরও তাই, কারণ অর্ধগোলক আর কোণক একই বৃত্তের উপরে বসে আছে। তাহলে পাই ইন্টু আর মানে হচ্ছে 3 তার স্কোয়ার, আর এখানে এল কত? এল হচ্ছে 5 প্লাস, আমি ধরলাম যে হইতেছে এই পাশ থেকে এক্স দূরত্বে। তাহলে এই পাশ থেকে কত হবে? 10 - x হবে না? তাহলে এইটুকু আমার সিলিন্ডার। সিলিন্ডারের ফর্মুলা কি? সিলিন্ডারের ফর্মুলা হইতেছে, ওই কোণকের ক্ষেত্রে একটা 1/3 আছে, কেউ বলে না রে। কোণক হইতেছে 1/3 পাই আর স্কোয়ার এল। পরিমিতির সূত্রই ভুলে গেছে, এরকম মনে করায় দেয় না। 1/3 পাই 3 স্কোয়ার ইন্টু হচ্ছে 5 প্লাস, এবারে সে সিলিন্ডার, সিলিন্ডারের ফর্মুলা হইতেছে পাই আর স্কোয়ার এইচ। তাহলে পাই তো পাই, আর কত? সিলিন্ডারের আর মানে হইতেছে 1 তার স্কোয়ার, আর এইচ কত? এইচ হচ্ছে 10 - x। এই লাইন কি সবাই ঠিক মতো লিখতে পারছিলা? তাহলে প্রথমে অর্ধগোলকের আয়তন হতেছে 2/3 পাই আর কিউব, তারপরে কোণকের হতেছে 1/3 পাই আর স্কোয়ার এল। অর্ধগোলকের ব্যাসার্ধ যা, কোণকের ব্যাসার্ধ তাই, কারণ একই বৃত্তের উপরে দুজনে আছে। আর সিলিন্ডারের ক্ষেত্রে পাই আর স্কোয়ার এল, এল মানে কত এখানে? 10 - x। এবার আসি অ্যামোনিয়ার ক্ষেত্রে। অ্যামোনিয়া প্রথমে অর্ধগোলকটা পার করবে, কি বলে, HCl প্রথমে অর্ধগোলকটা পার করবে। সো অর্ধগোলক কত? অর্ধগোলক হতেছে 2/3 পাই আর কিউব, আর কত এখানে? আর হতেছে 2.5। তাই তো ভাই? তখন এইচ এর সূত্রে E2 - C1 ছিল, এখন বিক্রিয়ক থেকে উৎপাদ কেন? রূপক, তুমি তো ভাইয়া, দাঁড়াও রূপক,
ওর একটা কনফিউশন লাগছে, কনফিউশনটা এটা শেষ করে তারপর ঠিক করে দিচ্ছে। তুমি হয়তো ভুল লিখছিলা। 2/3 পাই আর কিউব। তারপরে হচ্ছে আমাদের কোণক। কোণক মানে কি? কোণক মানে 1/3, এই যে এখানে 1/3 পাই আর স্কোয়ার। আর কত? 2.5 তার স্কোয়ার ইন্টু এল। এল এখানে কত? 5। আর এবার হতেছে আমাদের সিলিন্ডার, পাই ইন্টু 1 তার স্কোয়ার ইন্টু হইতেছে এক্স। তাহলে এই লাইনটাকে যদি আমি নিচের লাইনে করি, এটাকে যদি নিচে বসাই তাহলে দেখো তো কি থাকে? রুট ওভার এম অফ এইচ এর কত? 36.5। অ্যামোনিয়া কত? 17 সমান। উপরে নিচে পাই কাটাকাটি চলে যায়, উপরে নিচে কোনো পাই থাকে না। দেখো সবখানে পাই আছে কমন নাও, নিচেও সবখানে পাই আছে কমন নাও, পাই চলে যায়, পাই আমার ইকুয়েশনে থাকেই না। আর এইখানে এই 3 দিয়ে এই 3 কাটলে একটা 3 তার স্কোয়ার থাকে, তাহলে আলটিমেটলি 3 থেকে থাকে 9 আর হচ্ছে 2, 9 দুগুণা 18। এইখানে এই 3 দিয়ে এই 3 স্কোয়ার কাটলে একটা 3 থাকে, তাহলে আলটিমেটলি পাই তো থাকে না, 3 5 15 প্লাস এখানে 10 মাইনাস এক্স। দেখছো হিসাব কত সহজ হয়ে গেছে এবার? আঠারো প্লাস 15 প্লাস 10 মাইনাস এক্স। 18 প্লাস 15 প্লাস 10 মাইনাস এক্স। আর নিচেরটা তো সহজ হিসাব করা যাবে না, কাটাকাটি যায় না। তাহলে আলটিমেটলি থাকে হচ্ছে কত? 2.5 তার হচ্ছে কিউব ইন্টু হচ্ছে 2 ভাগ হচ্ছে 3, তাহলে এখানে থেকে 5.9 প্লাস এখানে থাকে হতেছে 2.5 তার স্কোয়ার ইন্টু হতেছে 5 ভাগ হচ্ছে 3, এখানে থাকে 10.4 প্লাস হচ্ছে এক্স। এই বাকিটুকু তো পারবা তাই না? বুঝতে পারছি হোমওয়ার্কটার উত্তর কি ছিল বা কেমন হবে? পাই কমন নিলে ইজি হইতো ভাই। হ্যাঁ, পাই কমন নিলে পাই যদি চলে যায় সমীকরণ দেখতে অনেক সহজ হয়ে যাবে। আচ্ছা এবার হইতেছে রূপকের ওই ইয়াটা আনসারটা দেই। সবাইকে এটা তোলা হয়ে গেছে, এটা কিন্তু থাকবে না। এটা আমি লিখছি কোনো অ্যাপের উপরে না, আমি জাস্ট বোর্ডের উপরে লিখছি, এটা আবার চলে যাবে, মানে এটা আমি বোর্ডে রাখতে পারবো না। মানে এটা আসলে কোনো স্পেসিফিক অ্যাপের উপরে লেখা না, এখানে যেখানে দাগাবো সেখানে দাগ হবে আর কি। স্ক্রিনের উপরে লিখতেছে, লেখা আছে সবার? তাহলে আমি কিন্তু এটা ইয়া করে ফেলবো, ইরেজ করে ফেলবো, এটা আমি মানে সেভ করতে পারবো না। ওকে ভাইয়া, আমরা এক্সিট করি। সেভ দিস কারেন্ট ডকুমেন্ট, এক্সিট ডিরেক্টলি। এবার আমরা একটু রূপকের ওখানে আনসারটা যাই। রূপকের একটা জিনিস না একটু কনফিউশন লাগছে, সেই জিনিসটা একটু সরাই দেই। এই যে দেখো, ডেল্টা এইচ মানে বন্ধন ভাঙতে শোষিত শক্তি। রূপক, যখন তুমি বন্ধন ভাঙা গড়া নিয়ে কাজ করবা তখন বন্ধন ভাঙতে শোষিত শক্তি মাইনাস বন্ধন গঠনে নির্গত শক্তি। এখন বন্ধন ভাঙে কার? বিক্রিয়কের বন্ধন ভাঙে। সো ভাঙা গড়ার হিসাবে বিক্রিয়কের বন্ধন ভাঙতে শোষিত শক্তি মাইনাস বন্ধন গঠনে নির্গত শক্তি ডেল এইচ। আর আরেকটা যেটা ছিল সেটা হচ্ছে এইটা, ডেল্টা এইচ সমান হচ্ছে বিক্রিয়কের মোট অভ্যন্তরীণ শক্তি মাইনাস উৎপাদের মোট অভ্যন্তরীণ শক্তি। তো অভ্যন্তরীণ শক্তি হিসাব করলে হইতেছে উৎপাদ মাইনাস বিক্রিয়ক, কিন্তু আমরা তো ম্যাথ অভ্যন্তরীণ শক্তির হিসাবে করি না, আমরা তো ম্যাথ করি বন্ধন ভাঙা গড়ার শক্তি হিসাবে। রূপক বুঝতে পারছি কি এবার ভাইয়া? তুমি এই ফর্মুলা দিয়ে ম্যাথ করো, এটা দিয়ে বন্ধন ভাঙতে শোষিত শক্তি মাইনাস বন্ধন গঠনে নির্গত শক্তি। ক্লিয়ার? এবার তোমাদের কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে সেই কোয়েশ্চেন করতে পারো, আমি তোমাদের আনমিউট করার সুযোগ করে দিচ্ছি। হুম, কেউ চাইলে আনমিউট করে কথা বলতে পারো।
ভাইয়া এগুলো তো আমাদের 9-10 এর ক্লাসেই ছিল। হ্যাঁ, 9-10-এরও এগুলো কি ছিল বই এটা। থেকে পড়ানো হচ্ছে? বলো। হ্যাঁ, এগুলো তো মানে আমাদের বইয়ের মধ্যে ওই যে বন্ধন শক্তির যে একটা চার্ট দিলেন, ওগুলো তো আমাদের বইয়ের মধ্যে। বইয়ে ছিল, হ্যাঁ। কিন্তু এই গ্রাফটা বোধহয় তোমাদের বইয়ে নাই, সম্ভবত। না হ্যাঁ, ওই গ্রাফটা আমাদের ছিল। এটা কলেজের বইয়ে আছে। এটা মেবি দুশো বই থেকে করা, হ্যাঁ। আচ্ছা। এইচএসসিতে কোন ক্যালকুলেটর ব্যবহার করা উচিত? একটা কিনলেই হয়, কিন্তু আমার পার্সোনাল পছন্দ হতেছে 991 ইএস প্লাস। এটা না, এটা না। ইএস প্লাস হচ্ছে আমার ব্যক্তিগত পছন্দ। এখন একটা হইলেই হয় আসলে। সিডাব্লিউ নিতে পারো, কিন্তু আমি সিডাব্লিউ কিছুদিন চালাইছি, আমার কাছে অনেক প্যারা লাগছে। এটা হইতে পারে যে আমি ইএস প্লাসে আমার পুরো স্টুডেন্ট লাইফ আমি কাটাইছি ইএস প্লাস, ওটা এখন আমার ছোট ভাইয়ের কাছে। তো ওই জন্য ওইটা আর আমার এক্সেস নাই, আমার এটা আবার আমার এক স্টুডেন্ট আমাকে হচ্ছে দিচ্ছে। বাট ইএস প্লাস আমার ব্যক্তিগতভাবে খুবই পছন্দের ক্যালকুলেটর। আমি আমার স্টুডেন্ট লাইফ কাটাইছি ওইটা ব্যবহার করে, মানে এটাও আমার এত ভালো লাগে না। এটা কিন্তু এখন মার্কেটে মনে হয় পাওয়া যায় না। এটা আমার কাছে যেটা আছে এটা অরিজিনাল ইএক্স। সিডাব্লিউ খারাপ না, কিন্তু আমার কাছে একটু ভেজাল লাগে কেমন জানি। ওকে। হ্যাঁ বলো। ডেলএইচ এর একটা বিক্রিয়ার জন্য ডেলএইচ এর মান তো একটাই হবে। এখন যখন তুমি বন্ধন ভাঙা গড়ার শক্তি হিসাব করবা তখন আসলে এইটুকু আর এইটুকু হিসাব আসবে। আর যখন অভ্যন্তরীণ শক্তির হিসাব করবা তখন এইটুকু আর এইটুকু হিসাব আসবে। কিন্তু হিসাব করলে জিনিসটা সেম আসবে, কিন্তু আমাদের ডেটা কোন অনুযায়ী দেওয়া সেই অনুযায়ী ফর্মুলা ইউজ করতে হবে। তুমি যখন এই বিক্রিয়াগুলো এই ম্যাথগুলো করছো তখন তোমাকে প্রশ্নে তথ্য দেওয়া তো বন্ধন শক্তির হিসাবটা, এই জন্য বন্ধন শক্তির হিসাবটা করছে। বুঝতে পারছো? ওরে বাবা, ডেলএইচ এর ফর্মুলা আরো আছে, ডেলএইচ এর ফর্মুলা আরো 7-8টা আছে, তুমি কলেজে গেলে দেখবা কোন তথ্য দেওয়া আছে তার ভিত্তিতে আমরা ফর্মুলা চুজ করি। ভাইয়া, হ্যাঁ ভাইয়া। এই যে রসায়ন শক্তি, এই যে এই চ্যাপ্টারটার উপরে কি মানে এটা আমাদের ফার্স্ট ক্লাস, আরেকটা কি ক্লাস আছে? হ্যাঁ, আরেকটা ক্লাস আছে, ওইখানে তোমাকে আমরা তড়িৎ সেল, তড়িৎ রাসায়নিক সেল এগুলো পড়াবো। হ্যাঁ, ওইখানে তো ওই ব্যাটারির ওই সব হুম নিয়ে হুম হুম আছে। ওটার জন্য একটা ক্লাস আছে তো, আমরা তো হিসাব করে ক্লাস অ্যালোকেট করছি। আচ্ছা, হ্যাঁ, রেজাল্ট একই আসবে। একটা বিক্রিয়ার জন্য ডেলএইচ এর মান তো একটাই হবে, তথ্য সেই অনুযায়ী দেওয়া থাকতে হবে, বুঝছো? ডেলএইচ এর আরো 4-5টা ফর্মুলা আছে, তুমি কলেজে গেলে দেখবা। ভাইয়া এইচএসসির জন্য মানে হাজারীবাগ আখতারের বই কি পড়া লাগবে কম্পালসারি? আমার ব্যক্তিগত পছন্দ না হাজারি স্যারের বইটা। তুমি বাট কবি, মেইনলি তো বলে যে মেডিকেলের জন্য তো ওইটা অনেক বেশি এটা ভালো। বলে সবাই, কিন্তু মেডিকেলের জন্য আমার আমার এত পছন্দ না বইটা। কবির স্যারের বই, লিঙ্কন স্যারের বই আমার কাছে ইজি লাগে। এটা আমি ওই যে তোমাদের বুক হ্যাঁ লিস্ট মানে বানাই দিয়েছিলাম ওইখানেও বলছিলাম। হ্যাঁ, আপনিও বলছেন, আমি দেখছি এগুলো, আমি প্রায় দেখছি। তো হচ্ছে এখন মানে ইজির জন্য মানে ইজি থিওরির জন্য মানে বুঝতে যাতে সহজ হবে এই জন্য আমি ফার্স্টে কোনটা। কবির স্যারের বই নেবা, ওই যে অ্যাবাকাস পাবলিকেশনের যে বই, কবির স্যার আর হতেছে আরেকজনের নাম জানি কি, রবিউল ইসলাম। এখন স্যার প্রত্যেকটা ইয়ার জন্য কি আমাদের দুইটা করে বই রাখা লাগবে? এই সবাই বাংলা ও ইংলিশ? সবাই রাখে আসলে 2টা করে বই, এটা ট্রেন্ড হয়ে গেছে, একটা রাখলেও হয়। আর বই তো আসলে অনেক অ্যাভেলেবল, অনলাইনে তুমি পিডিএফ পাবা। সো একটা বই রেখে আরেকটা বই যদি কখনো কোনো জিনিস পড়তে হয় পিডিএফ থেকে একটু পড়ে নিলা, তারপর খাতায় নোট করে নিলা, এটা করা যায়, কিন্তু সবাই আসলে মেন্টাল স্যাটিসফ্যাকশনের জন্য 2টা বই রাখে। এখন হচ্ছে কি আমি যদি দুইটা বই নিই অথচ একটা পড়লাম আরেকটার মানে অগোছালো ভাবে পড়লে তো আর কোনো লাভ নেই। না, পড়বা তুমি একটাই, কিন্তু ধরো কোনো টপিক যদি আমি কোনো ক্লাসে ধরো বলে দিলাম যে এই টপিকটা অমুক বই থেকে পড়ে নিও, এখন ওই বইটা তোমার কাছে নাও থাকতে পারে, তখন তুমি তোমার বন্ধুর ওই বই থেকে ফটোকপি করে নিলা, অথবা তুমি হইতেছে ওই বইটা তোমার কাছে আছে, ধরো ওই বইটা পড়লা, তখন তুমি যেটা করবা মূল যে বইটা তুমি পড়ছো সেই বইতে ওই টপিকটা যেখানে লেখা আছে সেইখানে নোট করে রাখবা যে এই টপিকটা অমুক বইয়ের অমুক পেজ থেকে পড়েছে। তখন নেক্সট বার যখন পড়তে যাবো তখন আর তোমার ওই সমস্যা হবে না যে এটা অপরিচিত লাগে কেন, এটা পড়ছি কিনা, কারণ তোমার ওখানে তো নোট করাই আছে যে এই বইটা এই বই থেকে, এই টপিকটা এই বই থেকে পড়ি নেই, অন্য একটা বই থেকে পড়ছে। বুঝতে পারছো? আচ্ছা ভাইয়া, অন্য আই মিন বাংলা ইংলিশ অন্য অন্য সাবজেক্টের জন্য কি মানে বইয়ের সাজেশনটা একটু দিলে ভালো হতো। আহ, বাংলা ইংলিশের বইগুলো আসলে দিছি তো তোমাদের জন্য একটা বই, যে হচ্ছে কি বলে,
বুক লিস্টের একটা ভিডিও বানাইছিলাম, সেই ভিডিওতে তো হ্যাঁ আমি সবকিছু। দেখছি ওইটা, ওইটা আমার ডাউনলোডও করা আছে। আচ্ছা, বাট হচ্ছে কি মানে ইংলিশ, তারপরে এদিকে বাংলা, এগুলো তো মানে একটু কালচার করতে হবে, নাহলে তো আর কি পরীক্ষায় তো বের হয় না। এই জন্য মানে কি বলবো। আপাতত সায়েন্সের গুলো কিনে রাখো, তারপর দেখো ওইগুলো আসলে এত ভ্যারি করে না তো, আর ওগুলো পড়ার সময়ও সায়েন্সের স্টুডেন্টরা কম পায়। কলেজেও যখন উঠবা তখন স্যাররা যেটা বলে ওটাই নিয়ে নিও। একটু আপাতত গ্রুপের গুলো নিয়ে চিন্তা করো। মেইনলি আমি গ্রুপের জন্য কি বই কিনবো অলরেডি কিছু নোট ডাউন করছি। ওইগুলোই কিনে আমি ফেলো, দুইটা দুইটা ভাবছিলাম করে। ভাই, আমির হোসেন স্যার আর গাজী আজমল স্যার, এই দুইটাই কি মানে সবচেয়ে ভালো বায়োলজি? আমির হোসেন না তো হাসান স্যার। হাসান স্যার হচ্ছে বোটানি। হাসান স্যার, সাউথ স্যার। হ্যাঁ, হাসান স্যার হচ্ছে বোটানি আর আজমল স্যার হচ্ছে জুওলজি। হ্যাঁ, আমিও এটা পড়ে আসছি আমার কলেজ লাইফে। এই দুইটাই পড়ে, এই মানে এই দুইটাই চলে। আবার বলছিলেন যে কোন একটা যেন বই অনেক কঠিন করে লেখা, মেইনলি মানে হাসান স্যারের বইটা কঠিন করে লেখা। হ্যাঁ হ্যাঁ হাসান স্যারের বই। তুমি খুলে দেখো কঠিন করে লেখা, কিন্তু সবাই বোটানির জন্য ওটাই পড়ে। আর জুওলজির জন্য আজমল স্যারের বই পড়ে। ফিজিক্সের জন্য মানে ভাইয়া, গাণিতিক রসায়ন এখন এখন আপাতত দরকার নেই। এখন এটা তুমি আস্তে আস্তে তোমার যখন নেসেসিটি হবে তুমি বুঝবা যে কোনোটা লাগে কিনা তোমার জন্য। আপাতত মূল বইগুলো নিয়ে চিন্তা করো। আপনার গাণিতিক রসায়ন ফার্স্ট ইয়ারে হবে? গাণিতিক রসায়ন এই গাণিতিক রসায়ন দেখছি অনেকেই গাণিতিক পদার্থবিজ্ঞান এগুলো সলভ করে, বাট এগুলোর মানে ইয়াটা কি? এটা সলভ করা দরকার নেই। তুমি গাণিতিক রসায়ন পদার্থ সলভ না করে তুমি এটা ভাই, আমি যখন তোমাদের এইচএসসি পড়া শুরু করব তখন বলে দিব। এখন আপাতত পরের জিনিস মাথা নিলে প্যারা খাবা শুধু শুধু। যেটা শিখছি আপাতত এটাই শিখি, বলে দিব না কি করতে হয়, ভরসা রাখো। তোমাদের এই 14টা ক্লাসে যে রুটিন দেওয়া আছে এটা শেষ হওয়ার পরেই এটাও টেকনিক্যালি এইচএসসির পড়া শুরু হয়ে যাওয়া, কিন্তু তোমরা যেটা চাচ্ছ যে একেবারে বই ধরে পড়ানো শুরু করা, ওইটা শুরু হবে এই 14টা ক্লাস পরে। রুটিন দেওয়া আছে না একটা তোমাদের বিবিসির? হ্যাঁ দেখছি। ওই বিবিসি রুটিনটা শেষ হইলেই আমরা হচ্ছে একদম কলেজের বইটা ধরে শুরু করে দেব। আর তোমরা একটু তোমাদের ফ্রেন্ডদেরকে জানাই দিও ভাই, ক্লাসমেটদেরকে একটু দায়িত্ব নিয়ে ভাইয়ার হইয়া। ভাইয়া বলছি, বাট ওরা হচ্ছে মানে এখন বলতেছে যে এইচএসসির টেস্ট পেপার এখন বলতেছে এখন না। এইচএসসির পড়া শুরু করবে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাইয়া, আমি নাস্তা করি নেই, নাস্তা পানি করে নেই, তোমরা নাস্তা পানি করে নাও। ভালো থেকো সবাই। জি ভাইয়া। আজকে খুব ভালো লাগছে, আজকে ক্লাসটা কোনো ইন্টারাপশন ছাড়াই নিতে পারছি। গতকালকে যে শুরুর দিনে দেখছো কি একটা ঝামেলা হয়ে গেছিল। জি, আমি গত দিনে ক্লাসে ছিলাম না। আল্লাহ হাফেজ সবাইকে।